নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী মোহনলাল গঙ্গোপাধ্যায়ের লেখা বাবুইয়ের অ্যাডভেঞ্চার, আজকের চতুর্থ এবং শেষ পর্ব। গজা, নেপো, শ্যামু, দামু তারপর দিন যখন ফলাও করে আমায় বলতে এলো কেমন কায়দা করে তারা ডাক্তারি স্কুলের বাবুটিকে শিক্ষা দিয়েছে, বাবুটি নাকি টেরও পাননি কারা তাকে অমন করে মেরে ধরে অপমান করে গেল, আমি চুপ করে শুনে গেলুম। একবারও তাদের বললুম না যে বাবুটি ভালো রকমই টের পেয়েছেন, কারা তাকে ঠেঙিয়েছে। ইচ্ছে করলে হেডমাস্টার মশাইয়ের কাছে নালিশ জানাতে পারতেন, তাহলে ছেলেদের রীতিমতো শাস্তি হতো। তা না করে তিনি শোধ নিয়েছেন একা আমার ওপর। এ যাত্রা আমার বন্ধুরা বেঁচে গেল এবং খুশি মনেই রইল এই দেখে আমি আর কিছু বললুম না। দমদম একাডেমির নামকরা দুষ্টু ছেলে হলেও গজা, নেপো, শ্যামু, দামু আমার বন্ধু। সুবীর আর রনেনের সঙ্গে সাইকেল করে বেরিয়েছি বটে, কিন্তু সাইকেল চড়া শিখিয়েছে আমায় গজার দল। অনেক আছাড় খেয়ে, অনেক আঁচড়, ছড়া, রক্তপাতের ফলে সাইকেল চড়া শিখেছি। এই সাইকেল শিক্ষার মধ্যে দিয়েই আমরা পরস্পরকে জেনেছি। ওরা জানে যে কোনো বিপদের মুখে আমিও ওদেরই মতো সাহস দেখাতে পারি, যে কোনো কঠিন অবস্থায় অটল থাকতে পারি ওদেরই মতো। তাই সেদিনের মারামারিতে ওদের সঙ্গে আমি যোগ দিইনি বলে ওরা যখন আমায় ভীরু, কাপুরুষ, মিনমিনে বলে গালাগালি দিতে আরম্ভ করলো, তখন আমার মনে বড় লাগলো। ভেবেছিলুম আমার অ্যাডভেঞ্চারটার কথা বলবো খুঁটিয়ে খুঁটিয়ে, কিন্তু ওদের ব্যবহার দেখে আর বলতে ইচ্ছে করল না। গজা ছিল পালের গোদা, সেই সকলের উপরে হুকুম চালাতো। সে বলল, আমাদের দলে যদি কেউ ভীরু থাকে তাকে শাস্তি পেতে হবে, বাবুইয়ের প্রাপ্য সেই শাস্তি। আমি মনে মনে জানতুম আমি ভীরু নই, তাছাড়া বন্ধুদের কুকীর্তির শাস্তি আমি একাই ভুগেছি, কাজেই আমার আর কি শাস্তি পাওনা হতে পারে। তাই বললুম, না, আমার কোনো শাস্তি পাওনা নেই, ভীরুও আমি নই। ভীরু নও তো আমাদের সঙ্গে এলে না কেন? আমার অন্য কাজ ছিল। তাছাড়া চুপিসারে নিরীহ লোকের ওপর চড়াও করে তাকে মারা, এও আমার পছন্দ নয়। গজা তেলে বেগুনে জ্বলে উঠল, বললে, আচ্ছা দেখবি তাহলে। দেখলুম সেই দিনই আমার একটা চমৎকার টিফিনের কৌটো ছিল, বাবা দিয়েছিলেন। তাইতে করে আমি টিফিন নিয়ে আসতুম। সেই কৌটোটা ওরা কোন এক সময় চুরি করে হাতুড়ি মেরে চ্যাপটা করে ফেলে রেখে দিয়ে গেল। টিফিন কৌটোটা আমার ছিল খুব পছন্দ, অমন কারুর ছিল না, বাজারেও পাওয়া যেত না। বাবা কোথা থেকে এনেছিলেন জানি না। যাই হোক, আমি এ নিয়ে নালিশ জানালুম না, বাবাকে শুধু বললুম হারিয়ে গেছে। বাবা আরেকটা সাদামাটা কৌটো আমায় কিনে দিলেন। তারপর দিন সবাই মিলে বেরিয়েছি সাইকেল করে। মাঝপথে সকলে একবার থেমেছি একটা গাছতলায়। তারপর আবার যাত্রা করতে যাব, দেখি আমার চাকায় হাওয়া নেই। ওরা আমার দিকে ভ্রুক্ষেপ না করেই যে যার সাইকেল নিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি একা পড়ে রইলুম সেই গাছতলায়। আমার সাইকেলে কোনো পাম্প ছিল না যে চাকায় হাওয়া দেব। যদি কোনো পথিক সাইকেল করে যান, তাকে থামিয়ে পাম্পটা ধার নেব এই আশায় বসে রইলুম। বুঝলুম গজাদের দলের সঙ্গে আমার সম্পর্ক চুকে গেল, ওরা ত্যাগ করল আমায়। অবশ্য দামুর কথা বলতে পারি না। দামু, সুবীর, রনেনদের দলেও আছে। দামু তো সোলজার হতে চায়। গজা, শ্যামু, নেপো কী হবে? গুন্ডা? এইসব ভাবছি, এমন সময় হঠাৎ টের পেলুম আমার পিছনে কি একটা এসে দাঁড়িয়েছে। পিছন ফিরে দেখলুম একটা কুকুর। কোথা থেকে এলো এটা? ঘুরতেই পা চেটে দিল, আর এমন ল্যাজ নাড়তে লাগলো যে আমার তখনই তাকে আদর করতে ইচ্ছে করল। কুকুরটা একগা বাদামি লোমে ভরা, ঝালরের মতো সুন্দর ল্যাজ। কারো পোষা কুকুর কিনা কে জানে, কিন্তু আমায় আর ছাড়তে চায় না। সামনের দুই থাবার ওপর মুখ রেখে চোখ উঁচিয়ে আমার দিকে তাকিয়ে বসে রইল। খানিক পরে দেখলুম একজন সাইক্লিস্ট আসছেন। কাছে আসতে দেখলুম আমাদেরই স্কুলের কেরানিবাবু। তাকে দাঁড় করালুম। তিনি পাম্প ধার দিলেন, জিজ্ঞেস করলেন,
কাটা লেগেছিল নাকি? লিক হয়েছে? আমি বললুম, না, এমনি হাওয়া বেরিয়ে গেছে। তিনি ঝুঁকে পড়ে আমার চাকাটা দেখে বললেন, এ তো দেখছি কে ভাল্ব টিপে হাওয়া বার করে দিয়েছে। সাইকেল ছেড়ে কোথাও গিয়েছিলে নাকি? আমি বললুম, না, যাইনি তো। ভাল্বেরই কোনো দোষ আছে বোধহয়। কিচ্ছু দোষ নেই, এই দেখো না। আমি কি বলবো ভাবছি, সেই সময় কুকুরটার দিকে তার চোখ পড়ল। আরে, এই কুকুরটা তোমার নাকি? কার জানি না, আমার কাছে এসে বসে আছে। দিব্যি পোষা কুকুর দেখছি। কার কুকুর? এখান থেকে ক মাইলের মধ্যে তো কোনো বাড়ি নেই যেখানে এ জাতের কুকুর পুষবে। কোত্থেকে এলো? ততক্ষণে আমার হাওয়া দেওয়া হয়ে গেছে। কেরানিবাবুর তাড়া ছিল। তিনি পাম্প ফেরত নিয়ে সাইকেলে চড়ে দৌড় দিলেন। কুকুর বা ভাল্ব রহস্য নিয়ে আর মাথা ঘামালেন না। আমি তখন কুকুরটাকে তাড়া লাগালুম, যা বাড়ি যা। কিন্তু সে নড়ল না, মুখ তুলে ল্যাজ নাড়তে লাগল। আমি সাইকেলে চড়ে বসলুম, ভাবলুম এইবার পালাবে। কিন্তু কোথায় কি, যত জোরে সাইকেল চালাই কুকুরটাও পিছনে ছোটে। শেষটা আবার নামলুম, এবারেও একটা গাছতলা। সাইকেলটা গাছের ঠেস দিয়ে রাখতে যাব, চোখে পড়ল গুড়ির মধ্যে একটা কাঠের বল, পুরনো, চটা ওঠা, কতকাল ওখানে পড়ে আছে কে জানে। ভাবলুম বলটা নিয়ে কুকুরটা খেলুক, আমি ততক্ষণ সাইকেলে করে সরে পড়ি। এই ভেবে কুকুরটার মুখের কাছে নিয়ে গিয়ে বলটা শুকিয়ে যত জোরে পারি ছুঁড়ে দিলুম। সঙ্গে সঙ্গে ছুটল কুকুরটা, অনেক দূরে চলে গেল। বলটাকে ধরল কামড়ে, তারপর বল নিয়ে ফিরে এলো আমার কাছে। যতবার ছুঁড়ে দিই একই ব্যাপার, যত দূরেই যাক বল খুঁজে নিয়ে এসে আমার পায়ের কাছটিতে রেখে দেয়। খেলাটা মন্দ লাগছিল না। কতক্ষণ খেলেছি মনে নেই। হঠাৎ হুড়মুড় করে সেখানে এসে পড়ল গজা, নেপো, শ্যামু আর দামু। গজা বললে, কিরে, তুই একটা কুকুর পেয়ে গেছিস বুঝি? আমি বললুম, ওটা আপনি এসেছে, এখন যেতে চাইছে না। বেরে কুকুরটা তো, ওটাকে আমরা পুষব, চল নিয়ে যাই। পোষবার কথা আমার মাথাও একটু আগে এসেছিল। ভাবছিলুম সঙ্গে করে বাড়ি নিয়ে গেলে মন্দ হয় না। বললুম, আমরা পুষব মানে? সকলে একসঙ্গে? হ্যাঁ, বন্ধুদের মধ্যে আবার ভাগাভাগি কি? স্কুলে রেখে দেবো কুকুরটাকে, সবাই খাওয়াবে, সবার কুকুর হবে। দেখলুম এরা আবার আমার সঙ্গে ভাব করতে চায়, কুকুরের দৌলতেই হয়তো। যাই হোক, আমরা কুকুর নিয়ে স্কুলে ফিরলুম। আমার সাইকেলের পিছনে সারা রাস্তা দৌড়তে দৌড়তে এলো কুকুরটা। স্কুলে পৌঁছে জিভ বার করে হাঁপাতে লাগলো। মালি আমার সাইকেল রাখত, মালির কাছে কুকুরটাকে জিম্মে করে দিলুম। সেই থেকে আমাদের 5 জনের একটা কুকুর হলো। পালা করে আমরা তার জন্যে খাবার নিয়ে আসতুম, ছুটোছুটি করে খেলতুম। কুকুরটা লাফিয়ে উঠত আমাদের কাঁধ অবধি, বল কুড়িয়ে আনত, লাঠি কুড়িয়ে আনত। ভারী বুদ্ধিমান ছিল, দুপায়ে দাঁড়াতে পারত, হাত বাড়ালে হাত বাড়িয়ে দিত, কথাও বুঝতে পারত অনেক, বই খাতা মুখে করে নিয়ে যেতে পারত, আরও কত কি। কুকুরটার নাম দিলুম আমি পালোয়ান। পালোয়ান বলে ডাক দিলে দূর থেকে ছুটে আসত। এই পালোয়ানকে নিয়ে একদিন ভারী মুশকিল হলো। কী কারণে জানি না, গজার সঙ্গে আমাদের স্কুলের গোয়ালার বিশেষ বনিমনা ছিল না। ডাক্তারি স্কুলের নিরীহ বাবুটিকে যেমন করে মার দিয়েছিল, তেমনি করে গোয়ালাকে ঠ্যাঙাবার কথা যে সে ভাবেনি তা নয়, কিন্তু সাহস পেত না। গোয়ালা চিনে ফেলবে ঠিকই, তাছাড়া তার গায়ে দুর্দান্ত জোর। তাই একদিন গজা পালোয়ানকে লেলিয়ে দেবার চেষ্টা করল গোয়ালার পিছনে। কিন্তু পালোয়ান ছিল ভারী ভদ্র, ভারী বুদ্ধিমান কুকুর। গোয়ালা তো চোর নয়, ডাকাতও নয়। গোয়ালার পিছনে তাড়া করে সে গেল না, চুপ করে বসে রইল। গজার হলো অপমান, সে গুম হয়ে খানিকক্ষণ বসে রইল। তারপর বললে, পালোয়ানটার নামেই পালোয়ান, আসলে মিনমিনে, ওটাকে তেজি করতে হবে। নেপো জিজ্ঞেস করল, কি করে তেজি করবি? কেন, ল্যাজ কেটে দিয়ে। ল্যাজ কেটে দিলে কুকুর তেজি হয়, জানিস না? আমি শিউরে উঠলুম, বললুম, ল্যাজ কাটবি কি? অমন সুন্দর ঝালরের মতো ল্যাজ, তাছাড়া ওর লাগবে না? গজা বললে, লাগবে তো কী হয়েছে, তুই কি বুঝিস, আমি ওর ল্যাজ কাটব। সেদিন এই পর্যন্ত। ভয় পেয়ে গেলুম। গজা সাংঘাতিক ছেলে, যা বলে করে ছাড়ে।
তাই ঠিক করলুম চোখ রাখতে হবে, কিছু করতে গেলেই বাধা দেব। কটা দিন কিছুই হলো না। গজা, নেপো, শ্যামু, দামু পালা করে খাওয়ালো পালোয়ানকে, আদর করলো কুকুরটাকে, খেলা করলো তার সঙ্গে। একটা নতুন বল এনেছিল শ্যামু, সেটা দিয়ে দৌড় করালো। ওঠবস করার আর একটা কায়দা শেখালো। মনে হলো কুকুরটাকে ওরা ভালোই বাসে, ওর ওপর কোনো নিষ্ঠুর অত্যাচার করবে না। সেই সময়ে একদিন আমি গল্পের বই পড়ছি, দামু এসে বলল, বাবু শিগগির যা, ওরা পালোয়ানকে ধরে নিয়ে গেছে ল্যাচ কাটবার জন্যে। আমি মুখ সাদা করে বললুম, কোথায় ধরে নিয়ে গেছে? স্কুলের পিছনে গাছঘরে। তুই? আমি এলুম তোকে খবর দিতে, আমি ল্যাচ কাটার দলে নই। ওদের বোঝাতে চেয়েছিলুম, বুঝল না। আমাদের স্কুলের একটা গাছঘর ছিল, সেখানে মালি টবে করে নানা রকম গাছ রাখত। মাঝে মাঝে স্কুল সাজানো হতো সেই সব গাছ দিয়ে। নির্জন সেই গাছঘরের কাছে পৌঁছেই বুঝলুম ভিতর একটা ভয়ানক চক্রান্ত চলেছে। ওরা আমায় দেখতে পেয়েছিল, আমিও দেখতে পেয়েছিলুম গজার হাতে মস্ত একটা ছোড়া, সত্যি গুন্ডার মতো মূর্তি। আমি ঘরের মধ্যে ঢুকতে যাব, সেই সময় গজার ইঙ্গিতে নেপো আর শ্যামু আমায় এসে ধরল। একটা ঝটাপটি লেগে গেল। আমার গায়ে যথেষ্ট জোর, ওদের দুজনকেই হয়তো কাবু করতে পারতুম। নেপোর গর্দান জাপটে ধরে ওকে মাটিতে ফেলতে যাচ্ছি, সেই সময় শ্যামুর একটা লাথি এসে সজোরে আমার পেটে লাগলো। অমনি চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। কতক্ষণ অজ্ঞান হয়েছিলুম জানি না। যখন চোখ মেলে চাইলুম, দেখলুম পালোয়ানের কাটা ল্যাচটা সামনে পড়ে রয়েছে, মেঝেতে রক্ত। একমাত্র দামু সেখানে দাঁড়িয়ে। আর কাউকে দেখতে পেলুম না। দামু আমার বগলের তলায় হাত দিয়ে আমাকে উঠিয়ে দাঁড় করিয়ে দিল। তলপেটের ব্যথাটা তখনও যায়নি। দামু বললে, কিরে, হেঁটে যেতে পারবি? আমি বললুম, কুকুরটা কোথায় রে? দামু বললে, কেউ কেউ করে কাঁদতে কাঁদতে পালিয়ে গেল। আমি কোনো রকমে চোখের জল চেপে বললুম, আর বাকি কুকুরগুলো? তারাও পালিয়েছে। আমি তখন খোঁড়াতে খোঁড়াতে গাছঘরের কলে মুখ দিয়ে এক পেট জল খেয়ে নিল। জলটা খেয়ে একটু সুস্থ লাগলো। দামুকে বললুম, তুই যা এখন। দামু বললে, তুই কি করবি? কুকুরটাকে খুঁজতে বেরোবো। আমিও যাব তোর সঙ্গে। না, তোকে আসতে হবে না, আমি একাই যাব, তুই এখন যা। দামু চলে যেতে আমি প্রথমেই গেলুম মালির ঘরে দেখতে পালোয়ান সেখানে এসেছে কিনা। মালিকে কাটা ল্যাচটা দেখালুম। মালি ওদের খুব গালাগালি দিল। মালির কাছ থেকে এক টুকরো খবরের কাগজ নিয়ে তাতে ল্যাচটা জড়িয়ে আমি বেরোলুম খোঁজে। ফিরে গেলুম আবার সেই গাছঘরে। রক্তের চিহ্ন ধরে চলতে হবে। যেখানে কেটেছিল সেখানে রক্তের ছড়াছড়ি, বোধহয় ফিনকি দিয়ে রক্ত ছুটেছিল। জবা গাছের পাতাগুলোতেও দেখলুম রক্তের ফুটকি। অনেকক্ষণ ধরে কান্না চাপছিলুম। গাছঘরে বসে একা কেঁদে নিলুম খানিকটা, মন একটু হালকা হলো। তারপর বেরোলুম রক্তের চিহ্ন ধরে। গাছঘর থেকে সোজা বেরিয়ে বড় রাস্তার দিকে গেছে রক্তের ফোঁটাগুলো, তখনও শুকোয়নি। বড় রাস্তায় পৌঁছে ধুলোর মধ্যে রক্তচিহ্ন আর বিশেষ চোখে পড়ল না। অনেক খুঁজে দু চার জায়গায় লাল মতো যে ছোপ দেখতে পেলুম, তাতে মনে হলো পূব দিকের রাস্তা ধরেই গিয়েছে। পালোয়ান পালোয়ান বলে ডাকলুম, কিন্তু বৃথা। রাস্তা ধরে কত দূর গিয়েছে কে জানে। রাস্তা ছেড়ে মাঠেই নেমে পড়েছে কি না তাও জানা নেই। যাই হোক, আমি রাস্তা ধরে পূবমুখ চলতে শুরু করলুম। ঠিক করলুম অন্তত সেই যেখানে ওকে প্রথম পাওয়া গিয়েছিল সেই গাছতলা পর্যন্ত যাব। রাস্তা ধরে চলতে চলতে সমস্তক্ষণ দেখছিলুম রক্তের চিহ্ন কোথাও আছে কি না, কিন্তু কিছুই চোখে পড়ল না। অনেকখানি পথ সেই গাছতলা। সেবারে সাইকেলে গিয়েছিলুম, এবারে পায়ে হেঁটে অনেক সময় লাগলো। গাছতলায় যখন পৌঁছলুম তখন দিনের আলো ফিকে হয়ে আসছে। ভারাক্রান্ত মন নিয়ে বসে পড়লুম শিকড়ের ওপর। এবার যে কী করব, এখান থেকে কোথায় যাব কিছুই জানি না। গালে হাত দিয়ে ভাবতে লাগলুম। একটু আগে আধ মাইলটেক দূরে রাস্তার ধারের এক পানের দোকানে জিজ্ঞেস করেছিলুম তারা রাস্তা দিয়ে কোনো লোমওয়ালা বাদামি রঙের কুকুর যেতে দেখেছে কিনা। তারা বলেছিল একটা বাদামি রঙের কুকুর দেখেছে বটে, কিন্তু লোমওয়ালা নয়, নেরি কুত্তা। রাস্তা শুকতে শুকতে যাচ্ছিল। ল্যাচ কাটা না ল্যাচ ছিল, লক্ষ্য করিনি। গাছতলায়
একটা জায়গায় হঠাৎ চোখে পড়ল ভনভন করে কতগুলো মাছই ঘুরছে। কেমন সন্দেহ হলো। ভালো করে লক্ষ্য করে দেখলুম যা ভেবেছি তাই। মাটির ওপর কালচে লাল মতো এক চাপ শুকনো রক্ত। বুঝলুম এখানে এসেছিল কুকুরটা, তার সেই পুরনো প্রিয় গাছতলায়, যেখানে আমার সঙ্গে প্রথম দেখা। কিন্তু এখান থেকে কোথায় গেছে সে? এবার আমি কোন দিকে যাব? দিনের আলো নিভে আসছিল, মাটিতে রক্তের দাগ আর চোখে পড়বে না। কিন্তু ফিরে যাওয়ার কথা আমি তখন ভাবতেই পারছি না। বরং ভাবছি এই রাস্তা ধরে সারা রাত যদি চলতে হয় তাও চলব, যতক্ষণ না পালোয়ানকে খুঁজে পাই। আবার চেঁচালুম, পালোয়ান, পালোয়ান! রাস্তা দিয়ে দুজন লোক যাচ্ছিলেন। সন্ধ্যের অন্ধকারে গাছতলায় আমার চিৎকার শুনে বললেন, কাকে ডাকছো খোকা? কেউ হারিয়েছে নাকি? আমি বললুম, কুকুর পালিয়ে গেছে। রাস্তায় কোনো বাদামি রঙের কুকুর দেখেছেন? তারা বললেন, না দেখিনি। আর এখানে বসে থেকে কি করবে? বাড়ি ফিরে যাও, ফেরবার হয় কুকুর ঠিক ফিরবে। আমি তাদের কথা অবশ্য শুনলুম না। পালোয়ানকে খুঁজে বার করতে বেরিয়েছি। খুঁজে না বার করে আমি ফিরব না। সেই সময় দেখলুম মাঠের মধ্যে দিয়ে একজন লোক আসছেন। চোখে পড়ল একটু দূরে মাঠের ওপর দিয়ে একটি সরু পায়ে চলা পথ বড় রাস্তায় এসে মিশেছে। উঠে গিয়ে সেই লোকটিকে জিজ্ঞেস করলুম, দেখুন, আমার একটি কুকুর হারিয়েছে। এ রাস্তা দিয়ে কোনো বাদামি রঙের কুকুর যেতে দেখেছেন? হ্যাঁ দেখেছি। আমি যখন আল দিচ্ছিলুম তখন রাস্তা ধরে ওই দিকে যাচ্ছিল। ল্যাচকাটা? দেখিনি। আর আমায় পায়কে চললুম সেই পায়ে চলা রাস্তা ধরে। দেখতে দেখতে অন্ধকার হয়ে এলো। মাঝে মাঝে চোখে পড়ছিল রাস্তাটা, মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছিল তার চিহ্ন। একদিকের ধুধু মাঠ আধারি আকাশে গিয়ে মিশেছে, অন্যদিকে এখানে ওখানে বড় বড় গাছ কালো কাপড় মুড়ি দেওয়া দৈত্যের মতো। আকাশে তারা। কোনো রকমে চলেছিলুম। কতদূর গিয়েছি, কতক্ষণ চলেছি জানি না। ফিকে চাঁদের আলোয় মনে হলো গাছে ঢাকা একটা গ্রাম রয়েছে যেন দূরে। গ্রামের আগেই পথের ওপর কাদের যেন একটা বসতি। ভাবলুম এটাতেই প্রথম খোঁজ করা যাক। পরপর 3টে মাটির বাড়ি, সামান্য একটু ঘের দেওয়া। প্রথম বাড়িটার উঠোনে ঢুকেই টিমটিমে তেলের আলোয় চোখে পড়ল কুচকুচে কালো একজন সাঁওতাল উবু হয়ে বসে পালোয়ানের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। পালোয়ান নেতিয়ে পড়ে রয়েছে মাটিতে। পালোয়ান বলে ডাকতেই পালোয়ান মুখ তুলে তাকালো, কিন্তু ল্যাজও নাড়ল না, উঠেও দাঁড়ালো না। ল্যাজ আর কই বেচারার। সাঁওতালও ফিরে তাকালো আমার দিকে। আমি খবরের কাগজ খুলে কাটা ল্যাজটা সাঁওতালের দিকে এগিয়ে দিয়ে বললুম, এই দেখো, কজনে মিলে জোর করে আমার কুকুরের ল্যাজ কেটে দিয়েছে। বিকেল থেকে ওকে খুঁজছি। সাঁওতাল বললে, তোর কুকুর? বলিস কি? এ তো আমার কুকুর মুন্না। কবে পালিয়ে গিয়েছিল, আবার ফিরে এসেছে। তখন বুঝলুম এই কুকুর তাহলে বড় রাস্তায় চলে এসেছিল, তারপর আমাদের পোষ মানা। শেষে আমাদের হাতে মোক্ষম মার খেয়ে তার আপনজনের কাছে পালিয়ে এসেছে। সাঁওতালটির নাম মুংরি। দমদম ছাড়িয়ে রাস্তা তৈরি হচ্ছে, তাইতে মাটি কাটার কাজ করে। রাস্তা ইঞ্জিনিয়ার বাবুর বাড়িতেও কিছুদিন কাজ করেছিল। ছেড়ে আসবার সময় ইঞ্জিনিয়ার বাবুর কাছ থেকে একটা বাচ্চা কুকুর পেয়েছিল, এই মুন্না। মুংরির কাছ থেকে কুকুরটা চাইতে সে তো উড়িয়েই দিল। বললে, দূর, ওকে আমি পুষেছি, তোকে দেবো কেন? আমি বললুম, আমিও তো পুষেছি, যত্ন করিনি এতদিন। মুংরি বললে, কিচ্ছু যত্ন করিসনি, ল্যাজ কাটা গেল কেন? কোথায় রেখেছিলি ওকে? তখন আমি সব ঘটনা মুংরিকে বললুম, এবার আমি ওকে আমাদের নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে রাখব, ও আমার একলার কুকুর হবে। মুংরি বললে, দাঁড়া, ওকে আগে বাঁচাই। কত রক্ত ঝরেছে দেখেছিস? রক্ত তো সব কাবার। আমার আবার চোখ ঠেলে কান্না এলো। ভাগ্যিস অন্ধকার ছিল বলে মুংরি দেখতে পাইনি। মুংরি বললে, ছেলেকে ওষুধ আনতে পাঠিয়েছি, দেরি হচ্ছে, বোধহয় খুঁজে পাচ্ছে না। বলতে বলতে মুংরির ছেলে বদেন ফিরল, হাতে তার একগোছা শিকড় আর পাতা। মুংরি বললে, ভালো করে বেটে মাখিয়ে দে, আর একটু মাংস খেতে দে, জোর পাবে।
বসে বসে সাঁওতালির চিকিৎসা দেখলুম। পালোয়ান একটু আরাম পেয়ে কুকরি মেরে ঘুমিয়ে পড়ল। মুংরি বললে, ঘুমোক, যত ঘুমোবে তত উপকার। তারপর আমার দিকে ফিরে বললে, তুই কোথায় যাবি? আমি বললুম, মুংরি, আজকের রাতটা আমি তোমার এখানেই থাকব। মুংরি বললে, তোর বাপ মা ভাববে না? আমি বললুম, ভাবুক, এত রাতে আমার ফেরার উপায় নেই। রয়ে গেলুম মুংরিদের কুড়ে। মোটা চালের ভাতের সঙ্গে শুয়োরের মাংস খেয়ে পেট ভরালুম। তারপর শুয়ে পড়লুম বদেনের পাশে তার মাদুরে। নিথর নিঃশব্দ গ্রাম, শুধু ঝিঝির গান মাঝে মাঝে। উঠোনে হালকা চাঁদের আলো সজনে গাছের ওপর এসে পড়েছে। ঘুম আসতে চায় না। শুয়ে শুয়ে ভাবছিলুম আমার আশ্চর্য ভাগ্যের কথা। অমনভাবে হারিয়ে যাওয়া কুকুরটাকে এত দূরের গ্রামে এসে কেমন করে খুঁজে পেলুম। মুংরি কি আমায় কুকুরটা দেবে? কে জানে। নেহাত না দেয় মাঝে মাঝে এসে খেলে যাব। এদের কাছে থাকলে ওর নাম আবার হয়ে যাবে মুন্না। তবে আমি ওকে পালোয়ান বলেই ডাকব। আর যদি পাই, তাহলে আর দমদম মুখো হব না কোনো দিন। গজাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখব না। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। দেরি করে ঘুম ভেঙেছিল। চোখ মেলে প্রথমেই চোখে পড়ল পালোয়ান ঘুরে বেড়াচ্ছে। আমাকে জাগতে দেখি আমার পা চেটে দিয়ে গেল। তার চলার ধরন দেখে বুঝলুম এখনও দুর্বল। মুংরি আর বদেন কাজে বেরোবার জন্য তৈরি হচ্ছে। আমি মুংরিকে বললুম, মুংরি, কুকুরটাকে আমায় দিয়ে দাও, আমি নিয়ে যাই। মুংরি একটু মুচকি হেসে বললে, কি করে নিয়ে যাবি? বললুম, কোলে করে। অতটা রাস্তা কোলে করে নিয়ে যেতে পারবি? পারব। তবে যা। আমি পরম আহ্লাদে লাফিয়ে উঠলুম। মুখ ধুয়ে পান্তা ভাত খেয়ে পালোয়ানকে কোলে নিলুম। মুংরি কাটালাচটা রেখে দিল। ওই রইল তার স্মৃতি। শুধু বললে, ওকে ভালো করে খাওয়াস যাতে জোর পায়। মুংরি হয়তো ভেবেছিল আমায় শুধু বাসস্টপ অবধি কুকুর কোলে হাঁটতে হবে, কিন্তু হলো অন্যরকম। কুকুর নিয়ে বাসে উঠতে দিলে না। রাস্তায় দাঁড়িয়ে ভাবতে লাগলুম আর কি উপায় আছে। ট্রেনে করে যাব, কিন্তু ট্রেনে কি কুকুর নিতে দেয়? হয়তো নামিয়ে দেবে। না, একমাত্র হাঁটা ছাড়া আর কোনো উপায় দেখছি না। তাই আর না ভেবে, সময় নষ্ট না করে শুরু করলুম হাঁটতে, লম্বা লম্বা পা ফেলে। একটা চৌমাথার মোড়ে যখন এসে পড়েছি, দেখি অন্য লাইনের একটা প্রায় খালি বাস আসছে। পালোয়ানটাকে যতটা পারি বগলের তলায় ঢেকে পাদানিতে পা দিয়ে উঠে পড়লুম বাসের মধ্যে। কিন্তু কুকুর দেখে সঙ্গে সঙ্গে নামিয়ে দিল। বেশি পয়সা দিতে চাইলুম, নিল না। বুঝলুম আর কোনো রাস্তা নেই। কুকুর কোলে সারা পথ হেঁটেই যেতে হবে। সকালের ঠান্ডা বাতাসে হাঁটতে কষ্ট হচ্ছিল না, কিন্তু দেখতে দেখতে রোদ বেড়ে উঠল। তখন কষ্ট হতে লাগল। একে কুকুরের বোঝা, তার উপর তেষ্টা পাচ্ছে। যত চলছি তত ঘামছি। শেষে পা যেন আর বইতে চায় না। এক জায়গায় বসে পড়লুম, জিরলুম খানিকটা। পালোয়ানের গায়ে হাত বুলিয়ে দিলুম। মুংরি পাতায় মুড়ে ওষুধ দিয়েছিল, তারই খানিকটা আরেকবার লেপে দিলুম পালোয়ানের কাটা লেজে। তারপর আবার চলতে শুরু করলুম। কিছু দূর হেঁটে রাস্তার ধারে একটা দোকান পাওয়া গেল। তাদের কাছ থেকে খানিক জল চেয়ে নিয়ে তেষ্টা মেটালুম। মনে হলো পালোয়ানেরও হয়তো তেষ্টা পেয়ে থাকবে, খিদেও পেয়েছে হয়তো। আমার নিজের খিদের কথা তখন আমার মাথায় আসছে না। সেই দোকানে দুধ বিক্রি করছিল, মাটির ভাঁড়ে করে, তাই খানিকটা কিনে কুকুরটাকে খাইয়ে দিলুম। বেশ তৃপ্তি করে খেল। তারপর আবার নামলুম পথে। দুপুর গড়িয়ে গেল। প্রখর সূর্য মাথার ওপর। পথের যেন শেষ নেই। অবশেষে শহরে এসে ঢুকলুম। এখানে রিকশো আছে। রিকশো ভাড়া করে বাড়ি যাওয়া চলত। কুকুর নিতেও ওদের আপত্তি নেই। কিন্তু আমার মনে হলো এতটা পথে যখন এলুম, এইটুকুর জন্যে আর কেন, হোক পুরোপুরি অ্যাডভেঞ্চার। কুকুর কোলে নিয়ে বাড়ি পৌঁছলুম বেলা 3টে। বাবা ফিরলেন 4টে। আমি তখন স্নান টান সেরে আসনে বসে গরম লুচি খাচ্ছি। মা বাতাস করছেন। বাবা ঢুকেই বললেন, এই বুঝি তোর পালোয়ান, পালানো কুকুর? আমি বললুম, কি করে জানলে? বাবা গিয়েছিলেন আমার খোঁজে স্কুলে।
সারা রাত বাড়ি ফিরিনি দেখে ধরেই নিয়েছিলেন আমি আবার কোনো নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। তারপর ভাবনা হয়েছিল কোনো বিপদ টিপদ হয়নি তো। তারপর স্কুলে গিয়ে খোঁজাখুঁজি করে শেষে মালির কাছ থেকে জেনে এসেছেন গজা, নেপো আর দামুর সমস্ত কীর্তি। কুকুরের নামটাও মালির কাছ থেকে শোনা। বাবাকে বললুম, বাবা, এবার থেকে পালোয়ান এখানে থাকবে। বাবা কিছুই বললেন না, তবে মনে হলো অরাজি নন। আমি বললুম, আমি আর দমদম একাডেমিতে যাব না, আমায় আবার পুরনো স্কুলে ভর্তি করে দাও বাবা। বাবা বললেন, বেশ, তাই হবে, তবে পুজোর ছুটির তো আর 5 দিন, এই কদিন বরং পালোয়ানের শুশ্রূষা কর, তারপর চলো সবাই মিলে ছুটিতে দার্জিলিংয়ে বেরিয়ে আসা যাক। আমি বললুম, সেই ভালো। সেবার দার্জিলিংয়ের পথে বেজায় ভিড়। কলকাতা শুদ্ধ ঝেঁটিয়ে সবাই চলেছে দার্জিলিংয়ে। পুজোর ছুটির আগে থেকেই দলে দলে লোক পাহাড়ে বেড়াতে চলেছে। অনেক হাঙ্গামা করে বাবা তবে একটা সেকেন্ড ক্লাস কামরা রিজার্ভ করতে পারলেন। ভিড়ের জন্যে 5খানা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল। আমরা 2 নম্বর স্পেশাল ট্রেনে জায়গা পেলুম। দার্জিলিং এর আগে কখনো যাইনি। শীতের দেশ, কোট নিয়েছি সঙ্গে। কাঞ্চনজঙ্ঘার ছবি দেখেছি শুধু। তাকে চোখে দেখার উৎসাহে মন ভরে উঠল। বাবাকে বললুম, আচ্ছা বাবা, কাঞ্চনজঙ্ঘার টপকে ওপরে যাবার কোনো রাস্তা আছে নাকি? বাবা বললেন, তিব্বতে যাবার? আমি বললুম, হ্যাঁ, তিব্বতে। বাবা বললেন, সে তো কাঞ্চনজঙ্ঘা টপকে নয়, হিমালয়ের ওপর দিয়ে অনেক পাস আছে, যা দিয়ে যাত্রীরা, ব্যবসায়ীরা এবারে ওপারে যাওয়া আসা করে। কাঞ্চনজঙ্ঘাকে বোধহয় টপকানো যায় না। শুনেছি এভারেস্টের চেয়েও শক্ত। এভারেস্ট চূড়োয় তো তবু লোক বারবার উঠবার চেষ্টা করছে, হয়তো উঠেও পড়বে কোনো দিন, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আরও অনেক শক্ত, বোধহয় একেবারে অনধিগম্য। আমি বললুম, বড় হয়ে একবার চেষ্টা করে দেখব নাকি? বাবা বললেন, দেখিস। মা জিনিসপত্র গোছাচ্ছিলেন। মাকে রাজি করালুম যাতে পালোয়ান সঙ্গে যায়। মা বললেন, থাকুক, অন্তত রাত্রে বাড়িটা পাহারা দেবে। সন্ধ্যে 7টার সময় ট্রেন। বাবা সকলকে তাড়া দিয়ে ঘণ্টাখানেক আগে আমাদের স্টেশনে নিয়ে গিয়ে ফেললেন। শুনলুম কামরার মধ্যে কুকুর নিতে দেবে না। কুকুরের আলাদা টিকিট কেটে চেন বেঁধে জন্তুদের কামরায় তুলে দিতে হবে। বাবা শেষে ব্যবস্থা করলেন গার্ডের কামরায় পালোয়ান থাকবে। রাত্রে 1-8বার আমরা গিয়ে দেখে বা খাইয়েও আসতে পারি। পালোয়ানকে তুলে দিয়ে এসে আমরা নিজেদের কামরায় ঢুকে গদির ওপর বসে প্ল্যাটফর্মের ভিড় দেখতে লাগলুম। সকলেই বাড়ি থেকে খেয়ে এসেছিলেন, কিন্তু তা আমি করিনি। চলতি ট্রেনে খাবার খেতে আমার ভারী আনন্দ হয়। আমার সমস্ত খাবার বেঁধে ছেদে নিজের সঙ্গে নিয়ে এসেছিলাম। বাসনের ফাঁক দিয়ে সেই গন্ধ একটু একটু করে এসে আমার নাকে ঢুকছিল, আর জিভে এসে যাচ্ছিল জল। কেবলই মনে হচ্ছিল কখন ট্রেনটা ছাড়ে। গাড়ি ছেড়ে দিতে শুধু প্ল্যাটফর্মটা পেরিয়ে যাওয়ার যা অপেক্ষা। আমি আমার পুঁজিপাটা খুলে বসলুম। বাড়িতে গরম গরম খাবারই মা বেঁধে দিয়েছিলেন। খুলে দেখলুম সমস্তই ঠান্ডা জল হয়ে গিয়েছে। তাই মুখে দিয়ে খেতে আমার অমৃতের মতো লাগতে লাগলো। মনে হতে থাকলো বাড়িতে ঘরের কোণে বাবু হয়ে বসে যত ভালো খাবারই খাই না কেন, এমন তৃপ্তিটি কখনো পাব না। রেলের গতির সঙ্গে খাবারের স্বাদ যে কী করে বেড়ে যায় সেইটাই আশ্চর্য। অন্ধকারের মধ্যে দিয়ে চলল আমাদের ট্রেন। দুপাশে খালি জোনাকির মেলা। কতক্ষণ পরে এলো রানাঘাট স্টেশন। রানাঘাট পার হয়ে যাবার পর আমরা যে যার বিছানা পেতে আলো নিভিয়ে শুয়ে পড়লুম। আমার কিন্তু ঘুম আর আসে না। জানলা দিয়ে অন্ধকার আকাশটা এক মুঠো তারা নিয়ে আমাদের ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটেছে। চোখ চেয়ে এই ছবি দেখছি, চোখ বুঝেও তাই। মাঝে মাঝে পাশের লাইন দিয়ে ঝড়ের মতো বেরিয়ে যাচ্ছে এক একটা ট্রেন। শব্দেই তার ধাঁধা লেগে যাচ্ছে। মাঝে মাঝে জানলা দিয়ে একটা গ্যাসের তীব্র আলো ক্যামেরার মধ্যে ঢুকেই মিলিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে চাকার আওয়াজে টের পাচ্ছি ট্রেনের গতি মন্থর হয়ে আসছে। একটা স্টেশন এলো। স্টেশনে গাড়ি দাঁড়িয়ে থাকাটা ভারী বিশ্রী লাগে। গরম হতে থাকে। প্ল্যাটফর্মে খসখস করে মানুষের হাঁটার শব্দ কানে এসে লাগে। চোখে এসে লাগে প্ল্যাটফর্মের হলদে ফিকে আলো।
ভাবি কলকাতাতেই আবার ফিরে এলুম নাকি। কেবলই মনে হয় চললে বাঁচা যায়, শুয়ে থাকতে ইচ্ছে করে না, উঠলে আরও খারাপ লাগে। এইভাবে চলল আমাদের দার্জিলিং মেল। অনেক রাতে ট্রেন পদ্মা নদী পার হলো। সবে একটু ফিকে মতো ঘুম আসছিল। ঘটাং ঘটাং শব্দে লাফিয়ে উঠলুম। এই ব্রিজটা দেখবার আমার ভারী ইচ্ছে ছিল। তাড়াতাড়ি দরজার ধারে গিয়ে দাঁড়ালুম। এত প্রকাণ্ড নদী এর আগে আমি কখনো দেখিনি। একটার পর একটা ব্রিজের স্প্যান পার হয়ে যাই, নদী আর শেষ হয় না। আকাশে চাঁদ নেই, কেবল তারার আলোয় জলটা ঝলমল করে, কিন্তু এপার ওপার দেখা যায় না। মাঝে মাঝে চোখে পড়ে নৌকোর আলো। ক্রমে সারা পুলের ওপর দিয়ে পদ্মা পার হয়ে গেল। তারপর ঈশ্বরদী স্টেশনে এসে আমাদের গাড়ি থামল। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল গাড়িটা। বাবারা এতক্ষণ পাখার হাওয়ার সঙ্গে বাইরেকার ফুরফুরের ঠান্ডা হাওয়ায় দিব্যি আরামে ঘুম দিচ্ছিলেন। গরমের চোটে তাদেরও ঘুম ভেঙে গেল। গাড়ি আর ছাড়ে না দেখে শেষে আমি বিরক্ত হয়ে প্ল্যাটফর্মে নামলুম। মনে হলো যাই, একবার পালোয়ানকে দেখে আসি। গার্ডের গাড়িটা একেবারে পিছনে, অনেকটা যেতে হয়। সেখানে পৌঁছতেই আমাকে দেখতে পেয়ে ঘেউ ঘেউ করে পালোয়ান ডেকে উঠল। আমি গার্ডের গাড়িতে উঠে পালোয়ানের গায়ে হাত বুলিয়ে দিলুম। গার্ড সাহেব বললেন, এইমাত্র পালোয়ানকে খাবার দেওয়া হয়েছে, খেয়েছে সবই, তবে কুই কুই করছে মাঝে মাঝে, মনে হয় চেনা লোকদের খুঁজছে। শুনে আমার পালোয়ানের জন্যে দুঃখ হলো, মনটাও একটু খারাপ হলো। গার্ড সাহেব বললেন, যাও এখন দৌড়ে নিজের কামরায় ফিরে, আমি এবার ট্রেন ছাড়ব। পিছনে পালোয়ানের ঘেউ ঘেউ আর কেউ কেউ শুনতে শুনতে হনহন করে আমি এগিয়ে চললুম। কামরার কাছে যখন পৌঁছে গেছি, দেখি লেমডেন বিক্রি করছে। তেষ্টা পেয়েছিল, ভাবলুম খাই একটা। কিন্তু ঠিক সেই সময় গার্ডের হুইসিল পড়ল। লেমডেন আর খাওয়া হলো না। এক লাফে কামরায় উঠে পড়লুম। গাড়িটা ছাড়তে গরমের হাত থেকে বাঁচা গেল। ঠান্ডা মেঠো হাওয়ায় তেষ্টাও কোথায় মিলিয়ে গেল টের পেলুম না। কিন্তু আমার চোখে ঘুম নেই। আবার একটা স্টেশন, সঙ্গে সঙ্গে গরম। দরজা খুলে প্ল্যাটফর্মে নেমে দাঁড়ালুম। দূরে চোখে পড়ল এক ফেরিওয়ালা এক ঝুড়ি সোডা লেমডেন মাথার কাছে রেখে শুয়ে রয়েছে। ভাবলুম যাই, চট করে একটা লেমডেন খেয়ে আসি। লোকটা ঘুমুচ্ছে। ডেকে তাকে তুললুম, বললুম, দেখি একটা লেমডেন। একবার চকিতে আমায় দেখে নিয়ে আবার চোখ বুজে জড়িত গলায় সে বলল, লিমডিন নেই হ্যাঁ, সোডা ওয়াটার আছে। আবার ঘুমিয়ে পড়বার আগেই তার কাছ থেকে এক বোতল সোডা ওয়াটার কিনলুম। ছিপি খুলে সে আমার হাতে বোতলটা তুলে দিলে। এক ঢোক মাত্র খেয়েছি, এমন সময় পিছন থেকে এসে আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল একটা কি। সঙ্গে সঙ্গে ঠান্ডা ভিজে ভিজে কিসের একটা পরশ। দেখি পালোয়ান, গলায় বকলস পর্যন্ত নেই। কি করে চেন খুলে বকলস খুলে পালিয়ে এলো, আর কি করে ঠিক আমাকেই খুঁজে বার করল, অবাক হয়ে ভাবতে লাগলুম। মনে পড়ল আমাদের বাড়িতেও কি এক বিচিত্র উপায়ে এইভাবে দু একবার গলা থেকে চেন খুলে ফেলেছিল। তাই হয়তো আবার করেছে। কি করব এখন পালোয়ানকে নিয়ে? গার্ডের গাড়িতে দিয়ে আসব, নাকি আমাদেরই কামরায় নিয়ে আসব? কে আর এত রাতে গাড়ি চেক করতে আসছে? কেউ টেরও পাবে না। ভোরবেলা শিলিগুড়ি পৌঁছে তখন দেখা যাবে। তারপর মনে হলো, গার্ড সাহেব যদি দেখেন কুকুর নেই, পালিয়েছে, তাহলে তার মহা ভাবনা হবে। তারই দায়িত্বে কুকুর ছিল, হারালে তিনি কি জবাব দেবেন? আর ভাববার সময় নেই। পালোয়ানকে টপ করে কোলে তুলে নিয়ে গার্ডের কামরার দিকে এগোলুম। খানিকটা গেছি, এমন সময় গাড়ি ছাড়ার হুইসিল। তাই তো, এবার কোন দিকে যাওয়া যায়? গার্ডের কামরার দিকে না নিজেদের কামরার দিকে? ভাবতে ভাবতেই গাড়ি দুলে উঠল। যেন মরচে পড়া চেন ধরে কে টান দিল, এইরকম আওয়াজ করে খুব আস্তে আস্তে ট্রেনটা চলতে শুরু করল। তখন আমার মনে পড়ে গেল, চলন্ত ট্রামে উঠতে গেলে ট্রাম যেদিকে চলেছে সেই দিকে মুখ করে দৌড়ে উঠতে হয়, উল্টো দিকে দৌড়ে ওঠায় বিপদ। এই ভেবেই আমি আমাদের কামরার দিকে দৌড়তে শুরু করলুম। আমাদের গাড়িটা যেখানে ছিল সেখানে তো আর নেই, এগিয়ে গেছে। ছুটলুম তাই আরও খানিকটা, কিন্তু বেশ খানিকটা গিয়েও আমাদের গাড়িটাকে চিনতে পারলুম না। সব কামরাতেই আলো নেবানো।
সেই চলমান অন্ধকার সব জানালা দরজা দেখতে দেখতে কেমন যেন আমার চোখে ধাঁধা লেগে গেল। মনে হলো আমাদের গাড়ি ছাড়িয়ে অনেকটা এগিয়ে এসেছি। তখনও খুব একটা স্পিড হয়নি ট্রেনের। একটু দাঁড়াই, কামরাটা এলে একটু ছুটে লাফিয়ে উঠে পড়ব। ছোটার জন্যে যতটা না হোক উত্তেজনায় হাঁপাচ্ছিল। অন্ধকার ট্রেনের কামরাগুলো একটার পর একটা চোখের সামনে দিয়ে বেরিয়ে যেতে লাগলো। যে কোনো একটায় উঠে পড়লেও যে হয় এটা মাথায় এলো না। ট্রেনের স্পিড যখন বেড়ে গেল তখন আর করবার কিছু ছিল না। সা করে ট্রেনটা আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। হাদার মতো কুকুর কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম ট্রেনের পিছনে গার্ডের ঘরের আলোটা এঁকে বেঁকে অন্ধকারের মধ্যে ছোট থেকে ক্রমে আরও ছোট হয়ে মিলিয়ে যাচ্ছে। পকেটে হাত দিয়ে দেখলুম সামান্য কটা পয়সা, আনি দুআনি। এ দিয়ে ভোরের গাড়িতে যে দার্জিলিং যাব তাও হবে না, বাড়ি ফিরে যাব তাও কুলোবে না। তাই তো এখন কি করা যায়? ভাবলুম স্টেশন মাস্টারকে একবার ব্যাপারটা জানানো যাক। স্টেশন মাস্টার সবে তার লণ্ঠন নিয়ে ঘরে ঢুকতে যাচ্ছেন। তাকে ধরলুম, স্যার বিপদে পড়েছি। স্যার শুনে খুশি হলেন মনে হলো। বললেন, কি হয়েছে? কুকুর কোলে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা তাকে বলে বোঝালুম। স্টেশন মাস্টার সব শুনে গম্ভীরভাবে বললেন, তুমি যে সত্যি বলছো তার প্রমাণ? আমি জবাব দিলুম, আপাতত এই কুকুরই আমার প্রধান প্রমাণ। আরও প্রমাণ পরে দিতে পারবো, যখন আমার বাবা মার সঙ্গে দেখা করিয়ে দেবেন। আমার চটপট জবাব শুনে মাস্টারমশাই ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। বললেন, বেশ বলেছ। আচ্ছা, আপাতত ওই বেঞ্চিটায় বসো। পালোয়ানকে নিয়ে এক মিটমিটে আলোর তলায় এক বেঞ্চিতে গিয়ে আমি বসলুম। খানিক পরে স্টেশন মাস্টার এসে বললেন, ৮ ঘন্টা পরে ৩ নম্বর স্পেশাল আসছে, তাইতে তোমায় উঠিয়ে দেব। তোমার বাবাকে পরের স্টেশনে টেলিগ্রাফ করে দিচ্ছি যে তোমায় এখানে পাওয়া গেছে। তোমাকে যেন শিলিগুড়ি স্টেশনে ৩ নং স্পেশাল থেকে খুঁজে নেন। তা তো হলো, কিন্তু তোমার কুকুরের কি হবে? আমি বললাম, কেন স্যার, কুকুর নিয়ে কি হলো? তিনি বললেন, কুকুর নিয়েই তো গোল, ওকে ওঠাই কোথায়? গলায় একটা লোহার চেন পর্যন্ত নেই, আর থাকলেও আবার যে খুলে টুলে ফেলবে না তাতেই বা বিশ্বাস কি? আমি বললুম, কিছু ভাববেন না স্যার, এখন তো সবাই ঘুমে অচেতন। আপনি যে কামরায় তুলে দেবেন সেখানে বেঞ্চির তলায় ওকে এমন লুকিয়ে রেখে দেবো কেউ টের পাবে না। রাত্রে চেঁচাবে না তো? একদম না। বেশ, তাহলে তোমার ওপর আমি নির্ভর করতে পারি? পারেন স্যার। স্টেশন মাস্টার পা ঠুকতে ঠুকতে চলে গেলেন। ঠিক ৮ ঘন্টা পরে খটাং খটাং শব্দ করতে করতে ৩ নং স্পেশাল এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে। মাস্টারমশাই গার্ডকে বলে একটা অন্ধকার সেকেন্ড ক্লাস কামরায় টোকা মেরে দরজা খোলালেন। আমি পালোয়ান কোলে উঠে পড়লুম। যিনি ঘুম চোখে দরজা খুলেছিলেন তিনি কুকুর দেখতে পেলেন বলে মনে হলো না। আমি চট করে পালোয়ানকে বেঞ্চির তলায় লুকিয়ে একটা গদিমরা বেঞ্চিতে শুয়ে পড়লুম। দেখলুম গাড়ির প্রত্যেক বেঞ্চিতেই একজন করে শুয়ে আছেন। সবারই চোখ বোজা, আমারই কেবল ঘুম নেই। চিত হয়ে শুয়ে জানালার মধ্যে দিয়ে তারাভরা আকাশের দিকে তাকিয়ে রয়েছি। দেখতে দেখতে অনেকটা রাত কেটে গেল। ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে। চোখ দুটো ভারী হয়ে আসছে। মনে হচ্ছে এইবার ঘুমের কোলে ঢলে পড়ব। সেই সময় কি একটা স্টেশনে গাড়িটা ঢুকল। ঘুমের ভাবটা কেটে যেতে ভাবলুম দরজা দিয়ে উঁকি মেরে স্টেশনের ঘড়িটায় দেখব নাকি রাত কত হলো। উঠতে যাব, সেই সময় বেঞ্চির তলা থেকে পালোয়ান হঠাৎ গর্র করে উঠল। কি আবার দেখল কুকুরটা ভাবছি, এমন সময় খটাং করে দরজাটা খুলে গেল। দেখলুম জটা মাথায় এক সাধু হেলতে দুলতে সিঁড়ি দিয়ে উঠে আসছেন। স্টেশন মাস্টারমশাই যাবার আগে দরজার খিলটা ভিতর থেকে এঁটে দিতে বলে গিয়েছিলেন, যাতে বাইরে থেকে কেউ না ঢুকতে পারে। খিলটা আমি নিজের হাতে এঁটে দিয়েছিলাম। এখন দেখছি রেল কোম্পানির খিলগুলো একেবারেই বাজে। সাধুকে উঠে আসতে দেখে আমার ভারী বিরক্ত লাগলো। বলে উঠলুম, এখানে জায়গা নেই। আর সকলে দেখলুম গভীর নিদ্রায় মগ্ন। কেউ কোনো সাড়া দিলে না। সাধু কোনো জবাব না দিয়ে দরজার খিলটা বন্ধ করে একটা বেঞ্চিতে একজনের পায়ের কাছে বসে পড়লেন। আমি ভারী ব্যস্ত হয়ে উঠলুম। চোর ছাচোররা এই রকম সাধু সেজে ঘুরে বেড়ায় আমি জানি। এখানে এতগুলি ভদ্রলোক রয়েছেন,
তাদের জিনিসপত্র রয়েছে। বেটা সাধু কোন ফাঁকে কার জিনিস নিয়ে সরে পড়ে কে জানে। আহ, ভদ্রলোকেরা বেহুশ হয়ে ঘুমোচ্ছেন। আমি চুপি চুপি পাশের বেঞ্চির ভদ্রলোকটিকে হাত দিয়ে ঠেলতে লাগলুম। তিনি কোনো সাড়া দিলেন না। সাধু আমার দিকে চেয়ে ফিক করে হেসে বললেন, জাগবে না? আমি চমকে উঠলুম। কি বললে? জাগবে না? বেটা মন্তর করল নাকি? না, কিছুতেই নয়, ভদ্রলোককে জাগাতেই হবে। জোরসে এক ঠেলা মারলুম। ভদ্রলোক অস্ফুটভাবে একবার উ করে আবার যেমনকে তেমন হয়ে গেলেন। সাধুর দিকে ভয়ে ভয়ে তাকালুম। সে তখনও সেই রকম ফিক করে হাসছে। তখন আমার ভয় হতে লাগল। সাধু হয়তো আমার মনের কথা সব টের পেয়েছেন। এতক্ষণ যে একে চোর বলে ভাবছিলুম, জানতে পেরেছেন হয়তো। যাই হোক, সাধু ও সম্বন্ধে কিছু বললেন না। খানিক পরে বললেন, বুঝতে পারছি তোমার একটা খুব কৌতূহল হচ্ছে আমার সম্বন্ধে। বলি তাহলে। বলে আমার দিকে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। সে এক অদ্ভুত দৃষ্টি, যেন একখানা ইস্পাতের প্রকাণ্ড লম্বা স্ক্রু তার চোখ থেকে বেরিয়ে এসে পেঁচিয়ে পেঁচিয়ে আমার মধ্যে ঢুকছে। মনে হলো আমার আর কিছু করবার নেই। একে কি সম্মোহন বলে নাকি? আমিও কি বাকি সবার মতো অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ব? সেইভাবে তাকিয়ে থাকতে থাকতে সাধু বললেন, দেখছিলুম তোমার ভিতরটা খাঁটি কি না। না, এখনও তুমি নষ্ট হওনি দেখছি, খাঁটিই আছো। মানুষ ঠকানো আর মিথ্যে কথা বলা এখনও অভ্যেস হয়নি। এইভাবেই থাকতে চেষ্টা করো, দেখবে আখেরে লাভ। যাই হোক, কোথায় যাচ্ছ এখন বলো তো? আমি বললুম, শিলিগুড়ি হয়ে দার্জিলিং। সাধু বললেন, তা একা কেন? এরা তো তোমার কেউ নন দেখছি। আমি বললুম, বাবা মার সঙ্গে যাচ্ছিলুম। একটা স্টেশনে জল খেতে নেমেছিলাম, এমন সময় ট্রেন ছেড়ে দিল। তারপরে ট্রেনে যাচ্ছি, বেশ অ্যাডভেঞ্চার হচ্ছে। সাধু বললেন, অ্যাডভেঞ্চার তোমার একটা বাতিক, তাই না? আমি বললুম, অ্যাডভেঞ্চার আমার চমৎকার লাগে, তবে এখনও তেমন তেমন অ্যাডভেঞ্চার আমার জীবনে ঘটেনি। সাধু গম্ভীরভাবে বললেন, ঘটবে, ঘটিয়ে দেব। আমি বললুম, আপনি ঘটিয়ে দেবেন? সে কথার কোনো উত্তর না দিয়ে সাধু বললেন, শোনো তাহলে, এই ট্রেনে কেন আমি উঠেছি। আমায় যেতে হবে এক জায়গায় খুব তাড়াতাড়ি। এই কারণ, দরজায় একটা খিল দেওয়া ছিল, ওটা আমি ইচ্ছা শক্তির বলে খুলে ঢুকেছি। আর ট্রেনটা বড় আসতে যাচ্ছে। আমার দরকার খুব তাড়াতাড়ি এক জায়গায় পৌঁছনো। ইচ্ছাশক্তির প্রয়োগে ট্রেনের গতি প্রায় 4 গুণ বেড়ে গেল। লক্ষ্য করেছ? বিশ্বাস হচ্ছে না? একবার উকি মেরে দেখো তো। আমি তার কথা শুনেই বুঝতে পেরেছি রেলের লাইনের চাকার শব্দ দ্রুততর হয়ে উঠেছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার মুখে আর কথা সরল না। এত জোর ট্রেন ছুটে চলেছে যে বাতাস এসে ছুরির মতো লাগছে। সাধু বলে চললেন, আপাতত গাড়িটাকে শিলিগুড়ির লাইন থেকে ঘুরিয়ে একটা ব্রাঞ্চ লাইনে নিয়ে যাব। এতে আমার শর্টকাট হবে। বোত্তুঙ্গ পাহাড়ের নাম শুনেছ? আমি বললুম, না। সাধু বললেন, সত্যিই তো, তুমি কোত্থেকে শুনবে? সে যাই হোক, সেই বোত্তুঙ্গ পাহাড়ের চূড়োয় সকালের মধ্যে আমায় পৌঁছতে হবে। পাহাড়টা 4000 ফিটের বেশি উঁচু নয়, কিন্তু চারিদিকেই দেয়ালের মতো খাড়া পাথরের বেড়া। তা এত খাড়াই আর এত পিছল যে কোনো মানুষই তাতে উঠতে পারে না। এরই মধ্যে এক গোপন পথ আছে, সে কথা আমার জানা। সেই পথেই আমি উঠব। আশা করছি সূর্য উঠবার আগেই চূড়োয় পৌঁছতে পারব। এমন অপূর্ব পাহাড় পৃথিবীতে আর দুটি নেই, অথচ মানুষ এর খবর রাখে না। পাহাড়ের চূড়োয় কী আছে কোনো মানুষ জানে না, কিন্তু আমি দেখেছি। সে যেন দেবতার এক উপবন। সেইখানে বসে সাধন করে আমি এত ইচ্ছাশক্তির অধিকারী হয়েছি, অন্য কোথাও হলে হতো না। চূড়োয় পৌঁছবার কিছু আগে থেকেই দেখতে পাবে পাহাড় ঘিরে চারিদিক থেকে ঠান্ডা জলের ফোয়ারা উঠছে। তার তলায় লাখে লাখে পাখি আর এত রঙিন পাথরের নুড়ি। কোনগুলো পাখি কোনগুলো নুড়ি তুমি ধরতেই পারবে না। চূড়োয় পৌঁছে দেখবে ফুলের রাজ্য।
সেখানে সারা বছর ফুল ফোটে। চূড়োটা একটা প্রকাণ্ড ঢালু মাঠের মতো। সেখানে ফুলের বন ছাড়া আর কিছু নেই। ফুলবনের মধ্যে দিয়ে রঙিন নুড়ি ফেলার রাস্তা আছে। পাথরের নুড়ির যে এমন রং হয় তুমি কল্পনাও করতে পারবে না। দেখে মনে হবে মানুষের তৈরি রাস্তা, কিন্তু আসলে সরু সরু জলের স্রোতে নুড়ি জমে জমে এই রাস্তা তৈরি হয়েছে। আমি একটা রাস্তার নাম দিয়েছি ফিরোজায়ন। ফিরোজা রঙের নুড়িতে এই রাস্তা তৈরি হয়েছে। ফিরোজায়ন ধরে কিছু দূর নিচের দিকে নেমে গেলেই প্রকাণ্ড একটা হ্রদ। এই হ্রদের ধারে বসে আমি সাধনা করি। সেইখানে আমায় যেতে হবে। তাই তাড়াতাড়ি এই ট্রেনে উঠে পড়েছি। আমি বললুম, কোন স্টেশনে আপনি নামবেন? রাহাকোট। তোমাদের এই ট্রেনটাকে তো আমি এখন ব্রাঞ্চ লাইন দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। এই ব্রাঞ্চ লাইনে রাহাকোট স্টেশন, ঠিক বোত্তুঙ্গ পাহাড়ের নিচে। সেখানে নেমে তোমাদের ট্রেন ছেড়ে দেব। ঠিক সময় তোমরা শিলিগুড়িতে গিয়ে পৌঁছবে। আমি বললুম, আমাদের ইঞ্জিনের ড্রাইভাররা টের পাচ্ছে না এই ভুল লাইন দিয়ে এত জোরে চলেছে গাড়ি? কি করে টের পাবে? সব তো ঘুমোচ্ছে, একেবারে অজ্ঞান। ঘুম থেকে জাগলে টের পাবে? মোটেই না, বুঝতেই পারবে না। ভাববে যেমন চলছিল তেমনই চলছে। আমি বললুম, সাধুজি, বোত্তুঙ্গ পাহাড়টা দেখবার আমার ভারী ইচ্ছে করছে, আমাকে সঙ্গে নেবেন? সাধু বললেন, ও বাবা, সে ভয়ানক শক্ত। সাধারণ মানুষ তো উঠতেই পারে না। একমাত্র যাদের খুব অ্যাডভেঞ্চার করা অভ্যাস তারাই পারতে পারে। আমি ব্যগ্র হয়ে বললুম, আমার অ্যাডভেঞ্চার করার খুবই অভ্যাস আছে সাধুজি। আপনাকে তো বলেছিলাম আমি ঠিক পারবো, যেমন করে বাড়ি উঠব, আমায় সঙ্গে নিন। সাধু বললেন, বেশ, তবে তৈরি থেকো। বিপদ আপদ হলে কিন্তু তোমার দায়। আমি বললুম, হ্যাঁ সাধুজি, সে আমার দায়, আপনি তার জন্য কিছু ভাববেন না। আর বিশেষ কিছু হলো না। অনেক রাত হয়েছে তখন, বেশ ঘুম পেয়ে আসতে লাগলো। কিন্তু আমি প্রাণপণে বসে রইলুম। একবার ঢুলুনি এসে গেছে। হঠাৎ টের পেলুম এক স্টেশনে এসে গাড়ি ঢুকছে। সাধু কমণ্ডলু হাতে উঠে দাঁড়াচ্ছেন। রাহাকোট স্টেশন। আমরা দুজনে নেমে পড়লুম। টিনের ছাউনি দেওয়া স্টেশন, একটা প্ল্যাটফর্ম পর্যন্ত নেই। আমরা নামতেই ট্রেনটা চলতে আরম্ভ করল। গার্ডের হুইসেলের জন্য অপেক্ষা না করি। গার্ড, ড্রাইভার, প্যাসেঞ্জার সবাই মনে হলো ঘর অন্ধকার করে ঘুমোচ্ছে। মনে হয় সাধুর ইচ্ছা শক্তিতেই ট্রেনটা চলে যাচ্ছে। হঠাৎ মনে পড়ে গেল পালোয়ান রয়ে গেছে কামরার মধ্যে। আমি ছুটতে যাচ্ছিলুম। সাধুজি আমার হাত ধরলেন, বললেন, দুর্গম পাহাড়ে নিজেদেরই ঝুলে ঝুলে উঠতে হবে, কুকুর নেওয়া যাবে না। আমি বললুম, এই কুকুরটা বড় চালাক ছিল সাধুজি, নিজেই উঠত পাহাড়ে। সাধু বললেন, তর্ক করো না, এখন চলো। আমি বললুম, কুকুরটা ঠিকমতো শিলিগুড়িতে পৌঁছবে তো? সাধু বললেন, কোনো চিন্তা করো না। আমি বললুম, কুকুরটাকেও আপনি ঘুম পাড়িয়ে রেখেছিলেন বুঝি? আমরা নামবার সময় একটি শব্দও করল না। সাধুজি কোনো কথা না বলে আমার হাত ধরে টানতে টানতে মাঠের মধ্যে গিয়ে পড়লেন। সামনে একটা প্রকাণ্ড কালো দৈত্যের মতো বোতুঙ্গ পাহাড়টা চোখে পড়ল। মেঠো আঁকাবাঁকা পথ ধরে আমরা চললুম। মনে হলো সাধুজি আমার হাত ধরে উড়িয়ে নিয়ে চলেছেন। টপাটপ ক্ষেতের পর ক্ষেত আমরা পার হতে লাগলুম। লাফাতে লাফাতে আমরা চলেছি, যেন বাতাসের আগে যাচ্ছি। এমনি করে বোত্তুঙ্গ পাহাড়ের তলায় এসে দাঁড়ালুম। পাহাড়ের তলাটা ঘোরতর অন্ধকার, ঠিক যেন কালো বাতাস জমাট বেঁধে রয়েছে। সাধুজি একটা গাছের ডাল ভেঙে মশাল জ্বাললেন, তাইতে খানিকটা আলো হলো। দেখলুম পাহাড়ের গাটা ঝোপে ভরা। তার মাঝ দিয়ে কোনো রাস্তা চোখে পড়ে না। খাড়া খাড়া পাথরের গা দিয়ে লম্বা লম্বা সাপের মতো একরকম লতা ঝুলছে। সেই লতা কয়েকটা উপরে টেনে টেনে তাদের জোর পরীক্ষা করে সাধুজি একটা নিজের কোমরে, একটা আমার কোমরে বাঁধলেন। বললেন, কাজে আসবে। তারপর আমাদের পাহাড়ে ওঠা শুরু হলো। অসম্ভব খাড়াই পাহাড়, তাতে ওঠে কার সাধ্য। সাধু একটি সুরিপথ বার করেছেন। আমি একটা গাছের ডাল ভেঙে লাঠি করে নিয়েছি। অন্ধকারের মধ্যে এই লাঠিটাই আমার সম্বল, নইলে একবার পা পিছলে গেলে কোথায় যে তলিয়ে যাব হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু খানিক দূর উঠে
সেই সুরি রাস্তা ফুরিয়ে গেল। মাথার উপর দেখলুম বড় বড় ঝুলন্ত পাথরের চাংড়া গায়ে গায়ে লেগে আটকে রয়েছে। রাস্তা একেবারেই ফুরিয়েছে। আমি ভাবলুম, বাস, এত কষ্ট করে আসা বুঝি বৃথা হলো। সাধুজি বললেন, এইসব পাথরের মাঝ দিয়ে আঁকাবাঁকা একটা সরু ফাটল ওপর দিকে উঠে গেছে, কিন্তু শুকনো শ্যাওলা জমে প্রায় সে ফাটল বুজে যায়, খুঁজে পাওয়াও শক্ত। আমি জানি, এসো, বলে আমার হাত ধরে টেনে নিয়ে চললেন খানিকটা। আমি বললুম, কিন্তু কী উপায়ে সে পথ পরিষ্কার করবেন? সাধুজি জ্বলন্ত মশালটা নিয়ে একটা জোরের মুখে ধরলেন। ধরতেই দাউ দাউ করে সে জায়গাটা ধরে উঠল। আমরা একটু সরে গিয়ে দাঁড়ালুম। দেখতে দেখতে সমস্ত ফাটলটা পরিষ্কার হয়ে গেল। জায়গাটাকে একটু ঠান্ডা হতে দিয়ে সাধুজি ফাটলের মুখে দাঁড়িয়ে লতার ফাঁস ছুঁড়তে লাগলেন। কয়েকবার ছুঁড়তেই সেটা ওপরের একটা মুড়ো গাছের গুঁড়িতে আটকালো। তাই ধরে আমরা ফাটলের গায়ে পা রেখে প্রায় ঝুলতে ঝুলতে ওপরে উঠে এলুম। এইবার আরম্ভ হলো খাড়া খাড়া উঁচু উঁচু ছুচলো পাথরের শ্রেণী। এখানে পায়ে হেঁটে প্রায় ওঠাই যায় না। প্রায় সারা পথেই লতার ফাঁস ফেলে ঝুলতে ঝুলতে উঠতে হয়। এমনিভাবে উঠছি তো উঠছি, অনেক পথ উঠলুম। আমি ক্লান্ত হয়ে পড়ছি। সাধুর কিন্তু উৎসাহের অন্ত নেই। তিনি খালি বলে চলেছেন, চলো চলো, এগিয়ে চলো। এদিকে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোথায় যেন একটা ঝর্নার ঝরঝর শব্দ শুনতে পেলুম। শুনে তেষ্টা আরও বেড়ে উঠল। বললুম, সাধুজি, একটা ঝর্নার শব্দ পাচ্ছি। এক ঢোক জল খেতে পারলে আরাম পেতুম। দেখব নাকি একবার ওদিকে? সাধু বললেন, এইটুকু উঠেই তেষ্টা পেয়ে গেল? আর ঘণ্টাখানেকের মধ্যেই তো ফোয়ারার কাছে পৌঁছব। সে ফোয়ারার জল দেখবে কেমন মিষ্টি, কেমন শীতল। আমি বললুম, সে দেখব এখন, আপাতত এখানকার জল খেয়ে 1 ঘন্টার মতো প্রাণটা বাঁচাই। সাধু বললেন, ওদিককার পাথরগুলো নড়বড়ে, একটু সাবধানে যেও। যাও, কাছেই ঝর্ণা পাবে। আমি এগোলুম লাঠি ধরে ঠুকঠুক করতে করতে। কিছু দূর গিয়েই পেলুম ঝর্ণাটা। প্রকাণ্ড একটা ঢালু পাথর, তার মাথাটা ন্যাড়া। একধারে ঢালু হয়ে সেটা ঝর্ণার জলে মিশেছে। যেখানে মিশেছে সেখানে গোটা 2-3 মাঝারি গোছের গাছ। পিছল বলে মনে হলো পাথরটাকে। তারপর পায়ের চাপে কেমন যেন টলমল করছে। সাধু বলেছিলেন সাবধানে যেতে, তাই অতি সন্তর্পণে এগোতে লাগলুম। ঝর্ণার জলে হাত দিয়ে দেখলুম ভারী ঠান্ডা, ভারী ক্লান্তিহরা। এক আজলা জল দিয়ে প্রথমে মুখটা ধুয়ে ফেললুম, কপালে দিলুম খানিকটা, তারপর তেষ্টা মেটালুম। মনে হলো এবার বেশ জোর কদমে হাঁটতে পারব। কিন্তু উঠে দাঁড়িয়েই মনে হলো পায়ের তলায় পাথরটা যেন বড় বেশি টলছে। মনে হয় ধীরে ধীরে সরেও যাচ্ছে। আমি ভাবছি সাবধানে এ পাথরটা পার হয়ে অন্য একটা পাথরে উঠব। সেই সময় বেশ টের পেলুম পৃথিবীর মাটিতে ছোটোখাটো একটা ভূমিকম্প হচ্ছে। কারণ দেখলুম গাছগুলো শিউরে শিউরে উঠছে। পাথরে যেন আর দাঁড়িয়ে থাকা যায় না। একে পিছল, তার উপর কাঁপছে, টলছে। আমি কোনো রকমে একটা গাছের কাছে গিয়ে গুড়িটা জাপটে ধরলুম। সঙ্গে সঙ্গে অত বড় পাথরটা আস্তে আস্তে গড়াতে আরম্ভ করল। ঝর্ণাটাকে চাপা দিয়ে পাথরটা নিচের দিকে নেমে যেতে লাগলো। দেখলুম তার তলাটা হা হয়ে যাচ্ছে। গাছটা হেলে পড়ল। আমি কিন্তু গাছ ছাড়লুম না। চারিদিকে তখন কাঁপুনি শুরু হয়েছে। আমি আমার কোমরে জড়ানো লতা দিয়ে গাছের গুড়ির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললুম। তারপর কি হলো ঠিক জানি না। মনে হলো আশেপাশের পাথর, মাটি, কটা গাছ আর সেই সঙ্গে আমি সবাই মিলে নিচে গড়িয়ে নেমে চলেছি। এ পতনের যে কী পরিণাম ভেবে ভয়ে আমি চোখ বুজে ফেললুম। চারিদিকে হুড়মুড় পাথরের শব্দ। ওপরে তাকিয়ে দেখলুম ফুটবলের মতো লাফাতে লাফাতে গড়িয়ে আসছে ছোট বড় পাথরের চাই। এর একটা লাগলে পিষে গিয়ে আমি চিড়েচ্যাপ্টা হয়ে যাব। গাছটার সঙ্গে বাধা না থাকলে আমিও হয়তো ওই রকম ফুটবলের মতো লাফাতে লাফাতে কোথায় ছিটকে যেতুম। আমার গাছটা আমাকে নিয়ে আর সেই সঙ্গে হয়তো মস্ত এক চাংড়া মাটি নিয়ে পিছলে পিছলে নিচে নেমে চলেছে। সাধুজি পিছনে পড়ে রইলেন। তিনি আমার এই বিপদের কথা জানলেন কি না তাও জানবার কোনো উপায় নেই। এইভাবে গড়াতে গড়াতে এক জায়গায় এসে হঠাৎ একটা বিষম ঝটকায়
গাছ শুদ্ধ আমি ছিটকে পড়লুম। সঙ্গে সঙ্গে আমার মাথায় লাগলো একটা চোট। কিসের চোট, উড়ন্ত পাথরের না মাটিতে পড়ার ফল বুঝবার আগেই আমি অজ্ঞান হয়ে গেলুম। যখন জ্ঞান হলো দেখলুম অন্ধকার মাঠের মধ্যে পড়ে রয়েছি। যে গাছটায় নিজেকে বেঁধেছিলুম বা যে লতা দিয়ে বেঁধেছিলুম আশেপাশে কোথাও তাদের কোনো চিহ্ন নেই। বোত্তুঙ্গ পাহাড়টা দূরের ধোঁয়ার মতো দেখা যাচ্ছে। মনে হয় কে যেন পাহাড়ের তলা থেকে আমায় কুড়িয়ে লতা বন্ধন থেকে মুক্ত করে এখানে রেখে গেছে। মাথায় গায়ে হাত বুলিয়ে কোথাও চোট লাগার কোনো চিহ্ন খুঁজে পেলুম না। তবে কি সাধুজি আমায় এভাবে মায়াবলে উদ্ধার করে রেখে গেলেন? কে জানে। চেঁচিয়ে ডাকলুম, সাধুজি, সাধুজি, কিন্তু কোনো সাড়া এলো না। পাহাড়ের দিকে পিছন ফিরে উঠে দাঁড়ালুম। দেখলুম কিছু দূরে একটা সবুজ আলো জ্বলছে। সবুজ আলোটা লক্ষ্য করে চলতে লাগলুম। একটু এগিয়ে বুঝলুম ওটা একটা রেলের সিগন্যালের আলো। রেলের সিগন্যাল যখন আছে তাহলে কাছে স্টেশনও আছে। রেলের লাইন ধরে খানিকটা চলতেই কিছু দূরে গিয়ে স্টেশন পড়ল, সেই রাহাকোট স্টেশন। একজন কুলিকে জিজ্ঞেস করলুম, সিগন্যাল দিয়েছে, কোন গাড়ি আসছে? সে বললে, দার্জিলিং মেল, 4 নম্বর স্পেশাল। আমি স্থির করলুম যে কোনো একটা কামরার দরজা খোলা পাবো, উঠে পড়ব। রাত্রে কে আর চেক করবে? স্টেশন মাস্টারকে জানাতে গেলে উল্টো বিপত্তি হতে পারে। টিকিট কই, কার ছেলে, 3 নম্বর স্পেশাল থেকে আবার নামলে কেন, কোথায় গিয়েছিলে, এইসব হাজার প্রশ্ন। তাদের যথাযথ জবাবও দেওয়া যাবে না। এই সব ভাবতে ভাবতে ট্রেনটা এসে পড়ল। একটা অন্ধকার সেকেন্ড ক্লাস দরজার কামরা ঠেলতেই খুলে গেল। আমি নিঃশব্দে উঠে পড়লুম। উঠেই মনে হলো, আরে রাহাকোট স্টেশন তো ব্রাঞ্চ লাইনে। সাধুর ইচ্ছাশক্তিতে 3 নং স্পেশাল ব্রাঞ্চ লাইনে যেতে পারে, কিন্তু 4 নং স্পেশাল যাবে কেন? এর পিছনেও কি সাধুর কোনো উদ্দেশ্য? আমি ততক্ষণে একটা গদিমোড়া বেঞ্চিতে টান হয়ে শুয়ে পড়েছি। ক্লান্তিতে শরীর অবসন্ন, আর ভাবা যায় না। রাহাকোট, ব্রাঞ্চ লাইন, বোত্তুঙ্গ পাহাড়, সাধুজি, এই কটা শব্দ মাথার মধ্যে একবার ঘুরপাক খেয়ে গেল। তারপরের মুহূর্তে আমি ঘুমিয়ে পড়লুম। ঘুম ভাঙল ভোরবেলা, শিলিগুড়ি স্টেশনে। ঘুম ভেঙে দেখি 4-5 জন ভদ্রলোক গাড়ির মধ্যে উঠে খুব আস্ফালন করছেন। তাদের মধ্যে একজন বলছেন, কি আশ্চর্য, দেখুন বেটা কারুর জিনিসপত্র নিয়ে গেল কিনা। কি ব্যাপার কিছুই বুঝলুম না। লাফিয়ে উঠে জিজ্ঞেস করলুম, কি হয়েছে কি? তারা বললেন, একজন সন্ন্যাসী নাকে কামরার মধ্যে বসেছিল, কেউ তাকে দেখতে পায়নি। এইমাত্র চোখে পড়ল সে নেমে চলে যাচ্ছে। বেটা চোর কি বাটপার, তার বিশ্বাস কি? কোথায় সন্ন্যাসী বলে আমি জানালা দিয়ে মুখ বাড়ালুম। একজন দেখিয়ে দিলেন, প্ল্যাটফর্ম পার হয়ে একটা জটাওয়ালা সন্ন্যাসী চলে যাচ্ছে। তাই তো, এ তো কালকেরই সাধুজি। আমি বললুম, একে আমি অনেক রাতে আমাদের কামরায় উঠতে দেখেছি। ভিতর থেকে খিল বন্ধ ছিল, কেমন করে খুলল জানি না। সেই সময় হঠাৎ বেঞ্চির তলা থেকে কে আমার পা চেটে দিল। নিচু হয়ে দেখলুম পালোয়ান। তাই তো, পালোয়ান এ ট্রেনে কী করে এলো? আমতা আমতা করে আমি বললুম, এটা কি 4 নম্বর স্পেশাল? 4 নম্বর কেন হবে, 3 নম্বর। তা তুমি দেখেছিলে যদি আমাদের বলনি কেন? আমরা বেটার ঘাড় ধরে নামিয়ে দিতুম। তখন ভদ্রলোকদের চিনতে পারলুম। এদেরই ঘরে স্টেশন মাস্টার কালামায়ে তুলে দিয়ে গেছেন। আমি বললুম, বলতে যাচ্ছিলুম, আপনারা বেহুশ হয়ে ঘুমোচ্ছিলেন, তারপর কীরকম সব গোলমাল হয়ে গেল। সাধু বোধহয় মন্তর করেছিল। ভাবলুম, এ সাধু অলৌকিক শক্তির অধিকারী, একে আর একবার ধরতেই হবে। ভেবে পালোয়ানকে ডেকে নিয়ে এক লাফে কামরা থেকে নেমে পড়লুম। নেমে পড়তেই সামনে দেখি বাবা। বাবা ধমক দিয়ে বললেন, তখন থেকে সারা গাড়ি খুঁজছি, কোথায় ছেলে, কোথায় ছেলে। টেলিগ্রাম পেয়ে অবধি তোমার মা ভাবছেন, আর আমরা তো জানতুমই না আমাদের কামরায় তুমি নেই। আমরা খুঁজছি, আর এখানেই বসে বসে বাবু গল্প করছেন। চলো শিগগির। উকি মেরে প্ল্যাটফর্মের কোথাও সাধুর কোনো চিহ্নই দেখতে পেলুম না। বাবা মায়ের কাছে নিয়ে গেলেন। তারপর আমরা দার্জিলিং হিমালয়ান রেলে চেপে বসলুম। বাবার কাছ থেকে টাইম টেবিলটা চেয়ে নিয়ে দেখলুম রাহাকোট বলে কোনো স্টেশনই নেই, না মেন লাইনে, না কোনো ব্রাঞ্চ লাইনে। তা থাকবে কেন? এবিআর লাইনে বাংলাদেশে যদি রাহাকোট থাকবে তাহলে তো সবাই সেখানে ভিড় করবে।
এ হলো কোথাকার কোনো এক অচেনা জায়গা, যেখানে আছে নির্জন রেলের লাইনের ধারে শান্ত রাহাকোট, আর তার গায়ে রহস্যভরা বত্যুঙ্গ পর্বত। যেখানে আমি গিয়েছিলাম, সন্ন্যাসী আমায় নিয়ে গিয়েছিলেন, যেখানে এত বড় একটা অ্যাডভেঞ্চার করে এলুম আমি, যার কথা বাবাও জানেন না, মাও জানেন না। আর সব মিথ্যে হতে পারে, স্বপ্ন হতে পারে, অ্যাডভেঞ্চার তো আর মিথ্যে নয়। বাবুইয়ের সঙ্গে যখন আমার প্রথম পরিচয়, তখন বাবুইয়ের বয়স 15, আমার 24। তখনও ভারতে ইংরেজ রাজত্ব চলেছে পুরো দমে। ভাবতেই পারতুম না যে আমাদেরই চোখের সামনে তার অবসান হবে। তখনও বাংলাদেশ ভাগ হয়নি। রাত 8টায় শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেল ছাড়ত। পূর্ববঙ্গের মধ্যে দিয়ে গম গম করতে করতে সকাল 7টায় পৌঁছে যেত শিলিগুড়ি। তখনও এভারেস্টের চূড়োয় মানুষ ওঠেনি। এভারেস্ট বিজয় এক অসম্ভব স্বপ্নের মতো মনে হতো। সেই যুগে বাবুই যখন কিশোর, তখন তার মাথায় যেসব অ্যাডভেঞ্চারের পরিকল্পনা আসতো আর তাকে কার্যে পরিণত করত, কিংবা হঠাৎ কোনো অ্যাডভেঞ্চারের মধ্যে পড়ে গিয়ে বীর রূপে বার হয়ে আসতো, তার অনেক গল্প বাবুইয়ের মুখ থেকে আমি শুনেছিলাম, যার কিছু কিছু এই বইতে লিপিবদ্ধ করেছি। বাবুইয়ের অ্যাডভেঞ্চার কিন্তু এখানেই শেষ হয়নি। কৈশোর থেকে যৌবনের পথে এবং যৌবনের পরে তার সমস্ত জীবনটাই এক অ্যাডভেঞ্চার। যে অ্যাডভেঞ্চারের স্রোতে পড়ে মানুষ জীবনের মুখোমুখি এসে দাঁড়ায়, এ হচ্ছে সেই রকম। বাবুই বাঁচার মতো বেঁচেছে, বাঁচা যাকে বলে। এখনও বাবুইয়ের সঙ্গে আমার দেখা হয়। তার মনটি এখনও সেই কৈশোরের যুগে আটকা পড়ে আছে। দেহ তার বুড়িয়ে এসেছে, কিন্তু মন আগেরই মতো সবুজ, জাগ্রত, গ্রহণক্ষম। মনের দিক থেকে কোনো দিন সে বুড়ো হবে না। বাবুই বিএ পাশ করবার পর তার বাবা হঠাৎ মারা যান, তার নিজেরই কারখানার ঘুরন্ত বেল্টিংয়ে কাপড় জড়িয়ে গিয়ে। বাবুইদের অবস্থা বেশ ভালোই ছিল, ব্যবসা থেকে রোজগারও হতো প্রচুর। কাকা ছিলেন ব্যবসার অংশীদার। কিন্তু বাবা মারা যাবার পর বাবুই আবিষ্কার করল যে কারখানার শুরুতে কাকা আর বাবা সমান অংশীদার ছিলেন বটে, কিন্তু এত বছর পরে দাঁড়িয়েছে এই যে কাকাই এখন ব্যবসার সম্পূর্ণ মালিক, বাবার আর কোনো অধিকার নেই। বাবুইয়ের বাবা একসময় মুক্তোর ব্যবসা করবেন বলে কিছু টাকা নিজেদের কারখানা থেকে ধার নিয়েছিলেন। কাকা বারণ করেছিলেন এমন একটা অজানা ব্যবসার ঝুঁকি নিতে, কিন্তু বাবা শোনেননি। অল্প সময়ের মধ্যে প্রচুর লাভের সম্ভাবনা ছিল, কিন্তু যে বিদেশিটি তাকে কালচার্ড মুক্তোর বদলে ঝুটো মুক্তো দিয়ে ঠকিয়ে গা ঢাকা দিয়েছিল, তাকে আর তিনি ধরতে পারেননি। প্রচুর দেনার সুদতে গিয়ে তার কারখানার সমস্ত অংশটাই বেচে দিতে হয়েছিল কাকার কাছে। সমস্ত ব্যাপারটা কাকা আর বাবা গোপন রেখে এসেছেন সবার কাছ থেকে। বাবা কাকার যৌথ সংসার যেমন চলে আসছিল, তেমনই চলে আসছিল বরাবর। বাবা কারখানায় বেরোতেন, তার জন্যে কাকা তার সব রকম খরচ সচ্ছলভাবে মিটিয়ে এসেছেন বরাবর, বরং উত্তরোত্তর সচ্ছলতা বাড়িয়েই দিয়েছেন, একটুও কার্পণ্য করেননি। তাই এতদিন কেউ টেরও পায়নি যে কয়েক বছর আগে এত বড় একটা চির খেয়ে গিয়েছিল বড় ভাইয়ের জীবনে। বংশুবাবু মারা যেতে ব্যাপারটা আর গোপন রইল না, কিন্তু কাকা বললেন বাবুই আমার কাছেই মানুষ হবে। বাবুইকে আমি বিলেতে পাঠাবো ব্যারিস্টারি পড়বার জন্যে, তারপরও নিজের পায়ে দাঁড়াক। আর বৌঠান যদি চান বিলেত যাবার আগে বাবুই বিয়ে করে যাবে, তাতেও আমার আপত্তি নেই, তাহলে মেয়ে দেখা হোক। বংশুবাবু মারা যাবার পর 1 বছর কেটে গেল। বাবুয়ের মা মেয়ে দেখতে শুরু করেছেন, আর কাকা আয়োজন করছেন তাকে বিলেত পাঠাবার। সেই সময় হঠাৎ একদিন বাবুই নিখোঁজ হলো। কিশোর বাবুই যখন নিখোঁজ হতো, তখন বাপ মায়ের অত ভাবনা হতো না। তারা জানতেন খেয়ালি ছেলে 2-1 দিনের মধ্যে ফিরে আসবে, কিন্তু এবারকার নিখোঁজটা সকলেই মনে মনে বুঝলেন একটু অন্যরকম। মায়ের কদিন খুব উদ্বেগে কাটল। তারপর বোম্বাই থেকে চিঠি এলো। বাবুই লিখেছে সে নাকি খালাসির ছদ্মনামে কোনো এক মালবাহী জাহাজে ইউরোপে যাত্রা করেছে। জাহাজের নাম দেওয়া বারণ, তার সম্বন্ধে ভাবনা করতে বারণ করেছে। সে নিজেই সময় মতো খবর পাঠাবে লিখেছে, কিন্তু বহুদিন খবর এলো না। তার কারণ ছিল, বাবুই উঠেছিল লন্ডনের ইস্ট এন্ডে। সেটা লন্ডনের গরিব আস্তানা, বস্তি। জাহাজি কুলির কাজ করত।
দারিদ্র্য এবং দুর্দশার মধ্যে দিন কাটত। সে খবর বাড়িতে দেবার মতো নয়। বিদেশে নতুন জীবন আরম্ভ করেই বাবুই যখন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে পোক্ত হয়ে উঠছে, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধল। বাবুই সঙ্গে সঙ্গে যুদ্ধ দপ্তরে গেল যুদ্ধের খাতায় নাম লেখাতে। ভারতীয় দেখে তারা বললেন, তোমায় ভারতীয় কন্টিনজেন্টে যোগ দিতে হবে। বাবুই বললে, তা হয় না। ভারতবর্ষে যদি থাকতুম ভারতীয় কন্টিনজেন্টেই ঢুকতুম। এখান থেকে যখন যোগ দিচ্ছি তখন সাহেবদের সঙ্গে একসঙ্গে লড়ব। প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধে নামছি। সেখানে আবার সাদা কালো কি? রঙের ভেদাভেদ কিসের? একই মাটিতে মুখ থুবড়ে পড়ে তো সবাই মরব। কিন্তু বাবুয়ের যুক্তি কর্তারা শুনলেন না। বাবুই ইস্ট এন্ডে ফিরে গেল। তারপর 1 বছর কেটে গেল যুদ্ধের। বিজয়ী জার্মান একের পর এক দেশ দখল করে এইবার ইংল্যান্ডের দিকে নজর দিলে। জার্মানির বিরাট বিমানবাহিনী ইংল্যান্ডকে ছেঁকে ধরে তাকে ধূলিসাৎ করবার ভয় দেখাতে লাগল। সে সময় ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্সকে সুগঠিত সুদৃঢ় করার জন্যে, হিটলারের আকাশবাহিনীকে প্রতিরোধ করার জন্যে অক্লান্তভাবে পাইলট নেওয়া হচ্ছে আর তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। বাবুই গেল রয়্যাল এয়ারফোর্সের দরজায়। তারা বললেন, তুমি কোথায় থাকো, কী কাজ করো? বাবুই বললে, ইস্ট এন্ড, জাহাজি কুলি। জাহাজি কুলি, তার উপর ভারতীয়। জানো, উড়োজাহাজের পাইলট হতে গেলে যথেষ্ট লেখাপড়া জানা দরকার। আমার জানা আছে, কলকাতার ইউনিভার্সিটির ডিগ্রি আছে আমার। দেখি ডিগ্রি। এই প্রশ্ন ও তার উত্তরের জন্যে বাবুই প্রস্তুত ছিল। সে বললে, আমি যেভাবে দেশ থেকে এখানে এসেছি তাতে করে আমার পক্ষে ওই সব কাগজপত্র সঙ্গে আনার উপায় ছিল না। আমার নাম, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি দিচ্ছি। আপনারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিন। আমাদের ইন্ডিয়া হাউসই এই খোঁজ এনে দিতে পারবে। বেশ, দেখাও তোমার পাসপোর্ট, তোমার নাম টুকে নেব। এটার জন্যে বাবুই প্রস্তুত ছিল না। তার পাসপোর্ট ছিল জাল, নিজের নামই বদলে ফেলেছিল। কিন্তু সে ঘাবড়ালো না, বলল সত্যি কথা। জানালো যে কাকার টাকায় যাতে বিলেতে আসতে না হয় সেই জন্যেই এই পন্থা গ্রহণ করেছে। রয়্যাল এয়ারফোর্সের অফিসারটি সব শুনে বললেন, এরপর বুঝতেই পারছো, পুলিশ ডেকে তোমাকে ধরিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। জাল পাসপোর্টের জন্যে খুব সম্ভব তোমার জেল হবে। তবে তোমার নাম ও রেজিস্ট্রেশন নম্বর টুকে রাখলুম। জেল থেকে খালাস পেলে তোমায় নিয়ে কি করা যায় ভাবা যাবে। পরে দেখা করো। এই বলে তিনি বাবুইকে পুলিশের হাতে সঁপে দিলেন। যথারীতি বাবুইয়ের 1 মাস জেল আর 4.5 পাউন্ড জরিমানা হলো। জেল থেকে ছাড়া পেয়েই বাবুই ছুটল রয়্যাল এয়ারফোর্সের আপিসে। সেখানে গিয়ে দেখল সেই সুদক্ষ অফিসারটি ইতিমধ্যেই কেবল করে তার বিষয়ে সব খবর আনিয়ে নিয়েছেন এবং বাবুই সরকারের নামে নীল কাপড়ের মলাট মোড়া ঝকঝকে একখানা পাসপোর্ট তার টেবিলে রাখা। অফিসারটি সেই পাসপোর্টটি বাবুইয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, 10 শিলিং প্লাস। জরিমানা দেবার পর বাবুইয়ের পকেট প্রায় খালি। তাহলেও কুড়িয়ে বাড়িয়ে 10টা শিলিং জোগাড় হলো। এইবার তার রয়্যাল এয়ারফোর্সে ভর্তি হবার পালা। বাবুই দেখে খুশি হলো যে এয়ারফোর্সে আর্মির মতো অমন চামড়ার রং সম্বন্ধে সচেতনতা নেই। অথবা এমনও হতে পারে যে সেদিনকার ইমার্জেন্সিতে চামড়ার রঙের দিকে মন দেবার কারো সময় ছিল না। বাবুইকে ট্রেনিংয়ে পাঠানো হলো। প্রথম দিকটা তো শুধু লেখাপড়া, পদার্থবিদ্যা, জ্যামিতি, ড্রয়িং, এয়ারোস্ট্যাটিক্স, এয়ারোডিনামিক্স আর ড্রিল। শিক্ষার ফাঁকে ফাঁকে বাবুয়ের মনে পড়ে যেত তার দমদমার সেই অ্যাডভেঞ্চারের কথা, যেদিন সে দড়ি হাতে উড়োজাহাজের লেজে ফাঁস দিতে গিয়েছিল। এতদিনে সে বুঝতে পারল ওইভাবে কোনো রকমে আকাশে ওড়া যেতে পারত না। যাই হোক, তার আকাশে ওড়ার কল্পনা যে এতদিনে বাস্তব হতে চলেছে, এতে তার আনন্দের অবধি ছিল না। বাবুই দেখতে দেখতে বেশ ভালো পাইলট হয়ে উঠল। এইবার শত্রু শিবিরে জার্মানির ওপরে যাত্রা করতে হয়। প্রশ্ন উঠল, তাকে ফাইটার প্লেনে দেওয়া হবে না বম্বারে দেওয়া হবে। ফাইটার দ্রুত গতিশীল ছোট ছোট প্লেন, শত্রুর নভোচারী আক্রমণকে বাধা দেবার জন্যে। বম্বার বড় বড় ভারী প্লেন, একগুচ্ছ ফাইটারের দ্বারা সংরক্ষিত হয়ে গম্ভীরভাবে শত্রুর দেশের ওপর বোমাবর্ষণ করে আসে। বাবুয়ের শখ ছিল বিদ্যুৎ গতিসম্পন্ন ফাইটার প্লেন চালানো, কিন্তু স্থির হলো তাকে বোম্বারেই দেওয়া হবে। আবার ট্রেনিং, আবার ট্রেনিং। অবশেষে বাবুয়ের শিক্ষা সম্পূর্ণ হলো। বম্বার নিয়ে
তার প্রথম যাত্রার কথা আজও মনে আছে। বাবুই অধীর হয়ে উঠেছিল, থেকে থেকে জিজ্ঞেস করছিল, এখনও কি সময় হয়নি? সে উত্তর পেত না, আরও অধৈর্য হয়ে উঠত। কবে যাব আমি? অবশেষে তাকে বলা হলো, এই প্রশ্ন এয়ারফোর্সে কেউ করে না। পাইলটদের ক্লাব আছে, যাও সেখানে গিয়ে বিলিয়ার্ড খেলো, তাস খেলো, আড্ডা দাও, ফুর্তি করো, যখন দরকার হবে খবর পাবে। খবর তারপর হঠাৎই এলো। 1 ঘন্টার মধ্যে প্রস্তুতি। পাইলটের পোশাক পরে বম্বারে গিয়ে উঠল বাবুই। সঙ্গে আরও 4 জন ক্রু, সবাই ইংরেজ। রয়্যাল এয়ারফোর্সে ভারতীয় খুব কমই ছিল। এদের হাতে ম্যাপ দেওয়া ছিল। ম্যাপ দেখে বাবুই বুঝলে তাদের উত্তর সমুদ্র তীরবর্তী হামবুর্গে যেতে হবে। গভীর রাত, কুয়াশাচ্ছন্ন অন্ধকার শীতল আকাশ, সঙ্গে সজাগ রক্ষী 6টি RAF ফাইটার। অন্ধকারের মধ্যে ঠিক কখন ইংলিশ চ্যানেল, উত্তর সাগর, ডেনমার্কের মাটি পেরিয়ে গেছে টের পায়নি। পায়ের তলায় সমস্তই তো অন্ধকার, নিশ্ছিদ্র, ব্ল্যাক আউট। টের পেল যখন অ্যান্টি এয়ারক্রাফটের গোলাগুলো উঠে এসে আকাশে ফাটতে লাগলো। বাবুইরা বুঝল ওরা জার্মানির উপকূলে এসে পৌঁছেছে। এইবার টার্গেট খুঁজে বার করা। সব রকম নির্দেশ দেওয়া ছিল তাদের। সেই অনুসারে এসে পড়ল তারা টার্গেটের ওপর। তখন তাদের ঘিরে সে কি অ্যান্টি এয়ারক্রাফটের গোলার বিস্ফোরণ। তার সঙ্গে এগিয়ে এলো এক ঝাঁক জার্মান ফাইটার। সেবারে আকাশযুদ্ধে বাবুইদের 2টি ফাইটার জখম হয়ে ঘুরতে ঘুরতে অন্ধকারের মধ্যে তলিয়ে গিয়েছিল। জার্মানদের ফাইটার পড়েছিল কিনা জানা নেই, কিন্তু বাবুইদের বম্বার হামবুর্গের ওপর প্রচুর বোমা ফেলে অক্ষত দেহে ফিরে এসেছিল ইংল্যান্ডে। এইভাবে চলল বাবুইয়ের যুদ্ধের অভিজ্ঞতা। বাবুই বম্বার নিয়ে অন্ধকারে জার্মানির ওপর যেত আর ফিরে এসে বলতো, আজ কোলন জ্বালিয়ে এলুম, আজ এরফুর্ট জ্বালিয়ে এলুম, আজ ডুসবুর্গ, আজ ডুসেলডর্ফ, আজ এসেন জ্বালিয়ে এলুম, আজ জ্বালিয়ে এলুম বের্লিন। শেষে একদিন আর সে ফিরে এলো না। রয়্যাল এয়ারফোর্সে যোগদান করেই সে বাড়িতে চিঠি লিখেছিল। বিলেতে এসে সেই তার প্রথম চিঠি। তারপর যতদিন সে নবযুদ্ধ করেছে নিয়মিতভাবে তার মাকে চিঠি লিখেছে। হঠাৎ চিঠি পাওয়া বন্ধ হয়ে গেল। 2-3 সপ্তাহ ফাঁক যাওয়ার পর মা একদিন RAF থেকে খবর পেলেন বাবুইয়ের প্লেন জার্মানির ওপরে গিয়ে আর ফেরেনি। খুব সম্ভব অ্যান্টি এয়ারক্রাফটের গুলিতে নষ্ট হয়ে গেছে। কোনো কোনো পাইলট প্যারাশুটে করে লাফিয়ে পড়বার জন্যে প্রস্তুত হয়েছিল। এটুকু সংবাদ রেডিও মারফত পাওয়া গিয়েছিল। এর থেকে বোঝা গেল না বাবুই বেঁচে আছে কি মারা গেছে। বহুদিন উদ্বেগে কাটবার পর তার মা প্রায় 10 মাস পরে রেড ক্রসের কাছ থেকে খবর পেলেন যে তার ছেলে জার্মানিতে বন্দী। যুদ্ধ শেষ হওয়া অবধি বাবুইয়ের বন্দিদশায় কাটল। তারপর সে ছাড়া পেল। যুদ্ধ জীবন তো শেষ হলো প্রচুর অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে। এইবার সে কি করবে? হয়তো দেশে ফিরতে হবে। কিন্তু দেশে ফিরে সে করবে কি? কাকার আশ্রয়ে থাকার তার একরত্তি ইচ্ছে নেই। নিজের পায়ে যে দাঁড়াবে কি তার সম্বল? শিখেছে তো আকাশে বম্বার ওড়ানো। যুদ্ধ শেষে কে তাকে দিয়ে বম্বার উড়িয়ে মোটা মাইনে দেবে? জার্মানিতে বন্দি শিবিরে থাকতে বাবুইয়ের সঙ্গে আলাপ হয়েছিল একজন সুইস ব্যবসায়ীর। তিনিও বন্দি। নাম মিস্টার হেবার। ইনি যুদ্ধের আগে শুক্তির মধ্যে মুক্ত কালচার করতেন। প্রশান্ত মহাসাগরের ছোট এক দ্বীপের গায়ে এর পার্ল ফিশারি ছিল। সেখানে ইনি মুক্তোর চাষ করতেন। জাপান যুদ্ধে নামবার পরই প্রশান্ত মহাসাগর অঞ্চল বিপদপূর্ণ হয়ে ওঠে। ব্যবসা গুটিয়ে তাকে চলে আসতে হয়। সুইজারল্যান্ড বিশ্বযুদ্ধে নিরপেক্ষ ছিল, কাজেই এর যুদ্ধে নামবার কোনো আবশ্যকতা ছিল না। কিন্তু ইনি মনে মনে ঘোর নাৎসি বিরোধী ছিলেন বলে ভলেন্টিয়ার হয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছিলেন। বাবুই শুনেছিল তার বাবার চাষ করা মুক্ত ব্যবসার ইতিহাস। শুনেছিল কি শোচনীয়ভাবে তিনি বঞ্চিত হয়েছিলেন। সেই থেকে তার অবচেতন মনে মুক্ত চাষের একটা জিজ্ঞাসা সবসময় লুকিয়ে থাকত। মিস্টার হেবারের সংস্পর্শে এসে সে অনেক সুযোগ পেল এ নিয়ে আলোচনা করবার, এ বিষয়ে জানবার। শেষে মিস্টার হেবার যখন বললেন এবার তিনি প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে যাবেন আবার তার শুক্তির চাষকে গড়ে তোলবার জন্যে, তখন বাবুই বললে, আমাকেও সঙ্গে নিন। বাবুইকে তিনি নিরাশ করলেন না। শুরু হলো বাবুইয়ের মুক্ত চাষের অভিজ্ঞতা। হেবারের ব্যবসা প্রতিষ্ঠানে সে সামান্য চাকুরে হয়ে ঢুকে 5 বছরের মধ্যে প্রতিষ্ঠানের ম্যানেজার হলো। তখন তার বয়স 30। সে সময় সে তার মাকে
কাকা কাকিমাকে প্রায় মুক্তোর নানা রকম জিনিস উপহার পাঠাতো। মা বিধবা মানুষ, মুক্তো নিয়ে কি করবেন? বাবুইয়ের ভবিষ্যৎ বউয়ের জন্য তুলে রেখে দিতেন। ম্যানেজার হবার পর বাবুই হেবারের ব্যবসার অংশীদার হয়। তাদের প্রতিষ্ঠানের মুক্তো পৃথিবীর প্রায় সব দেশে যেত এবং প্রচুর লাভে বিক্রি হতো। মোট কথা, আরও 10 বছরের মধ্যে বাবুই বেশ রীতিমতো বড়লোক হয়ে পড়ল। বাবুইয়ের বয়স হলো 40। তখন আর মুক্ত চাষের মধ্যে কোনো অ্যাডভেঞ্চার নেই। সমস্ত জিনিসটাই রুটিন বাঁধা পুরনো হয়ে গেছে। শুধু ঘরে আসছে কারি কারি টাকা। প্রশান্ত মহাসাগরের দ্বীপে নোনা জলের ধারে বসে কেবল টাকা কুড়িয়ে সে আর কি করবে? যথেষ্ট তো হয়েছে। বাবুইয়ের আর ভালো লাগলো না। এইবার দেশের দিকে মন টানল। অ্যাডভেঞ্চারে যদি ফুরিয়ে থাকে তাহলে দেশে ফেরাই ভালো। তাছাড়া দেশটা স্বাধীন হয়ে কেমন তার চেহারা হলো সেটাও দেখা দরকার। সে তার অংশ বেচে দিয়ে লাভের কড়ি নিয়ে কলকাতায় ফিরে এলো। 18 বছর বয়সে দেশ ছেড়েছিল, 40 বছরে ফিরল। এর প্রতিটি দিন তীব্র অভিজ্ঞতায় ভরা। বাবুয়ের অ্যাডভেঞ্চারের তৃষ্ণা মিটেছে। এবার সে চায় শান্তভাবে বসে জীবন কাটাতে। জীবনের এ দিকটাও তো দেখতে হবে। বাবু সেদিন বলছিল, সে যেন এক জাহাজের কাপ্তেন। প্রচণ্ড ঝড়ের মধ্যে দিয়ে অপার সমুদ্রে তার জাহাজকে চালিয়ে নিয়ে চলেছিল, পাহাড় প্রমাণ তরঙ্গের পর তরঙ্গ ভেঙে দোল খেতে খেতে। তবু ঝড় তো চিরদিনের নয়। এখন সে পৌঁছেছে ঝড়ের ওপারে। আকাশ নিঃশব্দ নির্মেঘ, বাতাস স্থির অচঞ্চল। নিস্তরঙ্গ নীল জল কেটে কেটে যেন কাচের ওপর দিয়ে মসৃণ গতিতে চলেছে এবার তার তরি। এও এক অভিজ্ঞতা। এত অভিজ্ঞতার পরও বাবুই কিন্তু তার পুরনো জীবনকে ভোলেনি। কেননা দেশে ফিরে প্রথমেই সে আজব তত্ত্বের খোঁজ করেছিল। হায়, বাবুইয়ের প্রিয় কাগজ আজব তত্ত্ব আর নেই। কবে বন্ধ হয়ে গেছে। পুরনো সংখ্যাগুলো পর্যন্ত কোনো লাইব্রেরিতেও আর খুঁজে পাওয়া যায় না। বাবুই আজকাল দেশ বিদেশের বই পড়ে, অ্যাডভেঞ্চারের বই পড়ে, কিন্তু প্রায়ই বলে, আহ, ছেলেবেলাকার সেই কাগজটা যদি পাওয়া যেত, একেবারে দৌড়ে ছাদে উঠে পাঁচিলের কোণে ছায়ায় বসে পা ছড়িয়ে পড়তে লেগে যেতুম। ছেলেবেলায় ফিরে গিয়ে ছাদের কোণটিতে বসে আজব তত্ত্ব কোলে নিয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে বিভোর হয়ে যাওয়ার স্বপ্ন এখনও সে দেখে।